একটি ঝড়ো রাতে একজন সাধারণ শ্রমিক রমেশের জীবন অপ্রত্যাশিতভাবে পাল্টে যায় যখন সে একজন পথহারা বুড়ি মহিলাকে সাহায্য করে। সেই মহিলা যে তার নিজের কোম্পানির ডিরেক্টরের মা। এই রহস্য উন্মোচিত হলে শুরু হয় দয়া, কৃতজ্ঞতা এবং হারানো সুযোগের এক আকর্ষণীয় গল্প। এটি একটি যাত্রা যেখানে সামান্য মানবতা জীবনের বড় পরিবর্তন আনে এবং সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচিত হয়। শিল্পাঞ্চলে মুষলধারে বৃষ্টি হচ্ছিল, যেন আকাশ তার রাগ বর্ষণ করছিল। রাস্তায় জল জমে গিয়েছিল এবং বড় বড় গর্তগুলো ভাঙা কাচের মতো লাগছিল, যার মধ্যে টিমটিমে আলো ঝলকাচ্ছিল। ছুটির ঘণ্টা বাজল এবং শ্রমিকদের ভিড় মূল দরজা থেকে বেরিয়ে আসতে লাগল। কেউ রেনকোট দিয়ে নিজেকে বাঁচাচ্ছিল, তো কেউ হেলমেটে মাথা লুকিয়ে রাস্তার পাশে অস্থায়ী ছাউনির নিচে ভিড়ের মধ্যে ঢুকছিল। সেই ভিড় আর বিশৃঙ্খলার মধ্যে রমেশ এক এক কদম করে এগিয়ে যাচ্ছিল। তার ভেজা জুতো পায়ের নিচে অস্বস্তি দিচ্ছিল। রমেশ ছিল একজন মেশিন মেরামতকারী শ্রমিক, যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কারখানায় কাজ করত। লোকেরা বলতো যে তার কাজ হলো যেখানে কিছু খারাপ হয় সেখানে তা ঠিক করা, যে কাজ তেল আর গ্রিসে ভরা থাকে এবং যার দিকে কেউ মনোযোগ দেয় না। কিন্তু তার কোনো অভিযোগ ছিল না। তার কাছে চাকরি ছিল, মাইনে ছিল, যা সে গ্রামে তার মা এবং ছোট ভাইয়ের পড়াশোনার জন্য পাঠাতো, এবং এতেই সে শান্তি পেত। গেট থেকে বেরিয়ে রমেশ গলির কোণে একটি দোকানে একটা সিঙাড়া কেনার জন্য থামল। ক্ষুধা, ঠান্ডা আর বৃষ্টির মধ্যে আলু আর মশলার গন্ধ তাকে তৎক্ষণাৎ একটা টুকরো খেতে প্রলুব্ধ করল। কিন্তু তার নজর পড়ল কয়েক কদম দূরে একটি ছোট দোকানের ছাউনির নিচে গুটিয়ে থাকা একটি আকৃতির উপর। একজন বুড়ি মহিলা, যার চুল সাদা, বৃষ্টিতে ভেজা শাড়ি পরে একটি ছোট হ্যান্ডব্যাগ ধরে কাঁপছিল। তার মুখ ফ্যাকাশে, চোখ ঝাপসা ছিল। এটা স্পষ্ট ছিল না যে এটা বৃষ্টির জল নাকি অশ্রু। সে প্রতিটি পথচারীকে এই আশায় দেখছিল যে কেউ থেমে তাকে জিজ্ঞাসা করবে। কেউ থামল না। সবাই তাড়াহুড়োয় ছিল, সবার ঠান্ডা লাগছিল এবং সবাই ক্লান্ত ছিল। রমেশ থেমে গেল। তার মনে বহু বছর আগে বলা তার মায়ের কণ্ঠস্বর প্রতিধ্বনিত হল, বাবা, যখন কোনো বয়স্ক মানুষের সাহায্যের প্রয়োজন হবে তখন বেশি প্রশ্ন করো না, শুধু তাদের কোনো নিরাপদ জায়গায় পৌঁছে দিও। এটা একটা পুরনো সাধারণ কথা ছিল, কিন্তু কেন জানি না এই সময় এটা তার পা এগিয়ে দিল। মাতাজি, আপনি ঠিক আছেন তো? রমেশ ধীরে ধীরে জিজ্ঞাসা করল। বুড়ি মহিলা মাথা তুলল। তার চোখে আনন্দ এবং একই সাথে সতর্কতার ভাব ছিল। তার কাঁপতে থাকা হাতগুলো নিজের শাড়ির আঁচল থেকে একটি ভেজা আর ভাঁজ করা কাগজের টুকরো বের করল, যার উপর একটি ঠিকানা লেখা ছিল, কিন্তু কালির অর্ধেক অংশ ছড়িয়ে গিয়েছিল। সে বলল, তার কণ্ঠে বাইরের হাওয়ার সুর ছিল, আমি এখানে আমার নাতনিকে খুঁজতে এসেছি। সে পাশের কোনো কোম্পানিতে কাজ করে। আমার রাস্তার নাম মনে ছিল, কিন্তু এখন আমি পথ হারিয়ে ফেলেছি। রমেশ কাগজের টুকরোটা নিয়ে দেখার চেষ্টা করল। সে চোখ ছোট করে পড়ার চেষ্টা করল। বেশিরভাগ অক্ষর মুছে গিয়েছিল। সে মাথা চুলকাল। মাতাজি, আপনার কাছে কি তার ফোন নম্বর আছে? বুড়ি মহিলা ধীরে ধীরে মাথা নাড়ল। কিন্তু সকালে বাসে আমার ফোন পড়ে গিয়েছিল। রমেশ চারপাশে তাকাল। বৃষ্টি থামার কোনো লক্ষণ ছিল না। গাড়িগুলো জলের ছিটে ওড়াচ্ছিল এবং বুড়ি মহিলা ভিজে কাঁপছিল। সে জানত না কোথায় যেতে হবে। সে একটি গভীর নিঃশ্বাস নিল এবং ধীরে ধীরে বলল, ঠিক আছে, এখন আপনি আমার সাথে আমার ঘরে চলুন। আজ রাত সেখানেই আরাম করুন। সকালে যখন আবহাওয়া পরিষ্কার হবে তখন আমি আপনাকে ঠিকানা খুঁজতে সাহায্য করব, ঠিক আছে? শ্রীমতী সাবিত্রী তাকে দেখলেন। তার ঝাপসা চোখে একটি দ্বিধা ছিল। তিনি তাকে চিনতেন না। তিনি জানতেন না যে সে কে। কিন্তু সেই ঠান্ডা বৃষ্টি এবং সেই ছেলেটির সরল চোখের মাঝে তিনি ধীরে ধীরে মাথা নেড়েছিলেন। রমেশের ঘর শিল্পাঞ্চল থেকে প্রায় 1 কিলোমিটার দূরে একটি সরু গলিতে ছিল। রাস্তা জলে ভরা ছিল এবং কাদা তার প্যান্টের নিচের অংশে লেগে যাচ্ছিল। টিমটিমে রাস্তার আলোর নিচে এক বুড়ি এবং এক যুবক উভয়ই চুপচাপ প্রতিটি মোড় পেরোচ্ছিল। যখনই কোনো মোটরসাইকেল পাশ দিয়ে যেত তারা দেওয়ালের সাথে ঘেঁষে দাঁড়াত। ঘরে পৌঁছে রমেশ তাদের শুকোনোর জন্য একটি তোয়ালে দিল এবং তার বাড়িওয়ালির কাছ থেকে একটি পুরনো শাড়ি চেয়ে নিয়ে তাদের বদলাতে দিল। সে তাদের জন্য 1 গ্লাস গরম দুধ তৈরি করল এবং বেঁচে থাকা সিঙাড়ার সাথে টেবিলের ওপর রাখল।
মাতাজি, কিছু খেয়ে নিন যাতে শরীরে তাপ আসে, তারপর আরাম করুন। শ্রীমতী সাবিত্রী সিঙাড়াটা দেখলেন। তার ঠোঁট হালকা ভিজল। তিনি বেশি কিছু বললেন না, শুধু মাথা নেড়েছিলেন। কিছুক্ষণ পর তিনি ধীরে ধীরে গ্রাম থেকে শহর পর্যন্ত তার যাত্রা সম্পর্কে কিছু কথা বললেন। তার কণ্ঠে বৃষ্টি এবং বার্ধক্যের ক্লান্তি মিশেছিল। আগে আমি আমার স্বামীর সাথে এমনই একটি ভাড়া ঘরে থাকতাম যখন তিনি কুলির কাজ করতেন। অনেক সময় পর আমি এমন জায়গায় উঠলাম। রমেশ চুপচাপ শুনতে থাকল। তার হৃদয়ে একটি অদ্ভুত অনুভূতি জন্মালো। এটা দয়া ছিল না, বরং একটা আপনত্বের অনুভূতি ছিল, যেন কোনো পরিচিত জিনিসের সাথে আবার দেখা হওয়া। বাইরে বৃষ্টি তখনও থামেনি। টিনের ছাদ থেকে জলের ফোঁটা টপ টপ করে পড়ছিল, যেন সময়ের ধীর ফিসফিসানি। সেই ছোট ঘরে দুজন অপরিচিত, দুটি ভিন্ন প্রজন্ম একটি শান্ত এবং উষ্ণ মুহূর্ত ভাগ করে নিচ্ছিল। এক অদ্ভুত সম্পর্কের শুরু, যা তারা নিজেরাও জানতেন না। টিনের ছাদওয়ালা ছোট ভাড়া ঘরে বৃষ্টি তখনও টপটপ করছিল, যেন থামতেই চাইছিল না। রমেশ ঝুঁকে মিনি গ্যাস স্টোভ জ্বালালো। পুরনো অ্যালুমিনিয়ামের হাঁড়ি তার ওপর রাখতেই একটি ছোট আওয়াজ হলো। সে সবুজ সবজিগুলো ধুলো, যা সে শ্রীমতী সাবিত্রীকে আনার সময় গলির কোণ থেকে কিনেছিল। সামান্য আদা কাটল, সেটা হালকা ভাজল এবং তারপর জল দিয়ে দিল। সামান্য তেল চিরবির করতে লাগল, যার গন্ধ সেই ভেজা জায়গায় ছড়িয়ে পড়ল। শ্রীমতী সাবিত্রী বিছানার কিনারায় বসেছিলেন। তার বাড়িওয়ালি মায়া আন্টির দেওয়া পুরনো শাড়ি পরে চুপচাপ রমেশকে রান্না করতে দেখছিলেন। যখন সবজির গন্ধ ছড়ালো, তখন তার ক্লান্ত চোখে কোমলতা এলো। সেই গন্ধ একটি পরিচিত উষ্ণতা দিল, যার ফলে তার মনটা কিছুটা শান্ত হলো। ঘরটি যদিও ছোট ছিল, দেওয়ালগুলো স্যাঁতস্যাঁতা হয়ে হলুদ হয়ে গিয়েছিল, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন এবং সাজানো ছিল। সবকিছু নিজের জায়গায় ছিল, কোনো বিশৃঙ্খলা ছিল না, যা থেকে বোঝা যাচ্ছিল যে মালিক যদিও সরল জীবনযাপন করে, তবুও তার বাঁচার কায়দা জানা আছে। রমেশ রাইস কুকারও লাগিয়ে দিল এবং দ্রুত বৃষ্টিতে ভেজা শাড়িটা ধুয়ে এক কোণে ঝুলিয়ে দিল। শাড়ি ধুতে ধুতে সে জিজ্ঞাসা করল, মাতাজি, আপনি কি ঝাল খেতে পারেন? সবজিতে সামান্য লঙ্কা দিয়ে দেব, তাহলে শরীর গরম থাকবে। শ্রীমতী সাবিত্রী হেসে মাথা নেড়েছিলেন। হ্যাঁ বাবা, খেতে পারি। অনেকদিন হলো বাড়ির রান্না খাইনি। সবজির গন্ধে আমার স্বামীর কথা খুব মনে পড়ছে। তার কণ্ঠস্বর শেষ বাক্যে ধীর হয়ে গেল। রমেশ আর কিছু জিজ্ঞাসা করল না। সে বুঝত যে প্রতিটি বয়স্ক মানুষের হৃদয়ে একটি পুরনো জীবন লুকিয়ে থাকে, যা তারা কেবল তখনই কারো সামনে আনে যখন তারা কাউকে বিশ্বাস করে। ফ্লোরোসেন্ট আলো কয়েকবার ঝাপটাল এবং তারপর স্থির হয়ে গেল। মায়া আন্টি মাথায় তোয়ালে জড়িয়ে হাতে সবজির ঝুড়ি নিয়ে বাইরে থেকে ভেতরে এলেন। রমেশের দরজা খোলা দেখে তিনি ভেতরে উকি দিলেন। তার চোখ ঝলছে উঠল। আরে রমেশ, কার জন্য রান্না করছো? এ কে? তোমার মা এসেছেন নাকি? রমেশ তাড়াতাড়ি উঠে দাঁড়াল। হাত নিজের প্যান্টে মুছতে মুছতে বিনীতভাবে বলল, না মায়া আন্টি, ইনি আমার মা নন। এই মাতাজি বৃষ্টিতে পথ হারিয়ে ফেলেছিলেন, তাই আমি তাকে আজ রাতের জন্য এখানে নিয়ে এলাম। মায়া আন্টি শ্রীমতী সাবিত্রীকে মাথা থেকে পা পর্যন্ত দেখলেন। তার কণ্ঠে সেই পরিচিত কৌতূহল ছিল। আরে বাহ, কিন্তু ইনার কথা তো দিল্লিওয়ালাদের মতো লাগছে। উত্তর ভারত থেকে এসেছেন নাকি ঘুরতে? শ্রীমতী সাবিত্রী ধীরে ধীরে হাসলেন। আমি উত্তরপ্রদেশের একটি গ্রাম থেকে, এখন দিল্লিতে থাকি। অনেক সময় পর মুম্বাই এসেছি নিজের নাতনিকে খুঁজতে। মায়া আন্টি মাথা নুইয়ে থুতনিতে হাত বুলিয়ে নিলেন। এ কোনো সাধারণ মহিলা বলে মনে হচ্ছে না। বসার ধরন, কথা বলার ভঙ্গি, পোশাক যদিও সাধারণ, কিন্তু কিছু তো আলাদা আছে। তোমার নাতনি কোথায় কাজ করে? আমার নাতনি পাশের শিল্পাঞ্চলে কাজ করে। শ্রীমতী সাবিত্রী একটি রহস্যময় হাসি দিয়ে উত্তর দিলেন। মায়া আন্টি সবজির হাড়ির দিকে দেখে মাথা নেড়েছিলেন। গন্ধ তো ভালো আসছে, আদা দেওয়া সবজির মতো। রমেশ, তুমি তো খুব গুণী, পুরুষ হয়েও এত ভালো রান্না করতে পারো। রমেশ শুধু হাসল, কোনো উত্তর দিল না। মায়া আন্টি আরও কিছু কথা বলে পাশের ঘরে চলে গেলেন। শ্রীমতী সাবিত্রী তাদের যেতে দেখতে থাকলেন। তার দৃষ্টি নেমে গেল। ঠিকই বলছিলেন, আমি কোনো সাধারণ মহিলা নই। আমি একটি স্কুলে হিন্দির শিক্ষিকা ছিলাম, এখন অবসর নিয়েছি। এখানে এসেছি কারণ শুনেছিলাম যে আমার মেয়ে প্রোডাকশন ডিরেক্টর হয়ে গেছে। এত ব্যস্ত যে মায়ের সাথে দেখা করতেও আসতে পারে না। আমার তাকে মনে পড়ল, তাই আমি চলে এলাম। রমেশ একটি ছোট টেবিলের ওপর খাবার পরিবেশন করল। একটি সাধারণ খাবার, আদা দেওয়া সবজি, ডিমের ভুর্জি এবং সামান্য আচার।
কিন্তু সেই মুষলধারে বৃষ্টির মাঝে ভাড়া ঘরের হলুদ আলোয় পরিবেশ অদ্ভুতভাবে উষ্ণ ছিল। মাতাজি, খাবার খেয়ে নিন, আমি সাদামাটা করেই বানিয়েছি, আপনি খেয়ে দেখুন। যখন কোনো ভালো মানুষের সাথে খাওয়া হয় তখন যে কোনো খাবার সুস্বাদু লাগে, তিনি উত্তর দিলেন এবং ধীরে ধীরে এক গ্রাস তুললেন। অর্ধেক খাবার খাওয়ার পর তিনি হঠাৎ রমেশের দিকে ফিরলেন। তার কণ্ঠে দ্বিধা ছিল। বাবা, তুমি কি বিকাশ গার্মেন্টসে কাজ করো? রমেশ উপরে তাকালো। তার হাতে তখনও ভাতের বাটি ছিল। সে এক মুহূর্তের জন্য থামল। সে ধীরে ধীরে মাথা নেড়েছিল। হ্যাঁ, আমি সেখানে মেইনটেন্যান্স বিভাগে অনেক বছর ধরে কাজ করছি। কয়েক সেকেন্ডের নীরবতা নেমে এলো। শ্রীমতী সাবিত্রী আর কিছু বললেন না, শুধু চুপচাপ মাথা নেড়েছিলেন। তার চোখ রহস্যময় হয়ে গেল, যেন তিনি কিছু ভাবছিলেন। রমেশ তাড়াতাড়ি খাওয়ার জন্য ঝুঁকে গেল, কিন্তু তার হৃদয়ে একটা আলোড়ন সৃষ্টি হল। বিকাশ গার্মেন্টস, সেই কোম্পানি যেখানে ছাঁটাইয়ের গুজব ছড়িয়ে পড়ছিল। কিছুদিন ধরে সে কারখানায় তার সহকর্মীদের কাছ থেকে শুনছিল যে একটি বড় ছাঁটাই হতে চলেছে, বিশেষ করে সেই কন্ট্রাক্ট শ্রমিকদের যারা এখনও স্থায়ী হয়নি। সেও তাদের মধ্যে একজন ছিল। খাবার ধীরে ধীরে নীরবতায় শেষ হল। বাইরে বৃষ্টির শব্দ এখন কেবল বাকি থাকা প্রতিধ্বনির মতো ছিল, যেন একটি ঝড় চুপিসারে তার হৃদয়ের মধ্য দিয়ে পার হয়ে গেল। ভোরবেলা ভারী বৃষ্টির রাতের পর আকাশ পরিষ্কার ছিল। সূর্যের প্রথম রশ্মি টিনের ছাদের ফাটল থেকে ছেকে ভাড়া ঘরের দরজায় ঝোলানো নীল ওয়ার্কার্স ইউনিফর্মের উপর পড়ছিল। রমেশ রোজের থেকে কিছুটা তাড়াতাড়ি উঠল। মুখ ধোয়ার পর সে তার পুরনো মোটরসাইকেল বারান্দা থেকে গলির কোণ পর্যন্ত বের করল। সেটিকে স্টার্ট করার জন্য কয়েকবার কিক মারল। ইঞ্জিন কিছুটা খড়খড় করল, কিন্তু তারপর চালু হয়ে গেল। শ্রীমতী সাবিত্রী একটি ওড়না পরেছিলেন, যা রমেশ মায়া আন্তির কাছ থেকে ধার নিয়েছিল। তার মুখ গতকালের চেয়ে বেশি সতেজ লাগছিল। তিনি মোটরসাইকেলের পেছনে বসলেন, হাতে একটি ছোট কাপড়ের ব্যাগ ধরে, যাতে কেবল কিছু ভাঁজ করা কাপড় এবং তার মেয়ের ঠিকানার কাগজ ছিল। যখন রমেশ ফোনে ঠিকানাটি আবার চেক করল, তখন জানতে পারল যে সেই জায়গাটি এখান থেকে 5 কিলোমিটারের বেশি দূরে একটি পশ কলোনিতে ছিল। এমন একটি জায়গা যেখানে সে কদাচিৎ যেত। মাতাজি, আপনি কি নিশ্চিত যে এই ঠিকানাটি সঠিক? রমেশ বড় রাস্তায় মোড় নেওয়ার আগে পিছন ফিরে জিজ্ঞাসা করল। হ্যাঁ বাবা, ঠিক আছে, অনেক বছর হয়ে গেল আমার আশা, কিন্তু গতকাল তোমার সাথে আসার কারণে আমি সেখানে পৌঁছতে পারিনি। আজ আমি নিজেই তার বাড়ির দরজা করা নাড়তে চাই। ভাড়াঘর থেকে প্রধান রাস্তা পর্যন্ত পথ এখন শুকিয়ে গিয়েছিল। সূর্যের আলো রাস্তায় ঝলমল করছিল, যেখানে এখনও কাদার কিছু দাগ বাকি ছিল। মোটরসাইকেল ধীরে ধীরে ছোট ছোট বাড়ির সারি পেরোল। নাস্তার দোকান, পোয়া এবং দোসার গন্ধ বাতাসে ভেসে বেড়াচ্ছিল। রমেশ এবং শ্রীমতী সাবিত্রী পুরো পথ চুপ ছিলেন। যখন একটি ছোট খালের দিকে যাওয়া মোড়ে পৌঁছল, তখন শ্রীমতী সাবিত্রী কথা বলতে শুরু করলেন। বহু বছর আগে যখন আমরা গরিব ছিলাম, আমি আর আমার মেয়ে এই এলাকাতেই ভাড়া ঘরে থাকতাম। প্রিয়া, আমার মেয়ে, তখন স্কুলে পড়ত। প্রতি রাতে সাইকেলে টিউশনে যেত। তারপর সে খুব পড়াশোনা করল এবং বিদেশে চলে গেল। এখন সে বড় অফিসার হয়ে গেছে। আমি তাকে বেশি ফোনও করি না, ভয় পাই যে তাকে বিরক্ত না করি। রমেশ কিছু বলল না, কিন্তু তার মনে কিছুটা কৌতূহল জন্মাল। একজন সাধারণ বিনয়ী বুড়ি মহিলা, যার মেয়ে এত বড় অফিসার যে একটি জমকালো বাংলোতে থাকে। সে বন্ধুদের রাতের শিফটের পর গ্রামে ছেড়ে দিতে গিয়েছিল। সে নদীর তীরে কাঁচা রাস্তাতেও চলেছিল, যেখানে লোকেরা সবজি ফলাত এবং অস্থায়ী ঘর বানাত। কিন্তু সে কখনো এমন ঝলমলে পাথরের রাস্তায় আসেনি। শেষ মোড় পার হওয়ার পর সামনে একের পর এক বাংলোর সারি দেখা গেল। উঁচু লোহার গেট, মজবুত পাঁচিল, পরিপাটি করে কাটা গাছপালা। রমেশের মোটরসাইকেল বাড়ি নম্বর 42-এর সামনে থামল। গেটে একটি ঝলমলে পিতলের প্লেট লাগানো ছিল। দেওয়ালগুলো সাদা এবং ধূসর রঙের ছিল। ভেতরে পাথরের উঠোন এবং সোজা দাঁড়িয়ে থাকা তালগাছ ছিল। একজন মাঝবয়সী চৌকিদার গার্ডরুম থেকে বেরিয়ে এলো। যখন সেই শ্রীমতী সাবিত্রীকে দেখল, তখন সে হঠাৎ অবাক হয়ে গেল। সাবিত্রীজি, আরে বাহ, আপনি এসে গেছেন। কাল প্রিয়া ম্যাডাম আপনাকে সারা দিন খুঁজছিলেন। শ্রীমতী সাবিত্রী ধীরে ধীরে মাথা নাড়লেন। তার মুখে একটি আবেগপ্রবণতা ছেয়ে গেল। আমি পথ হারিয়ে ফেলেছিলাম। ভাগ্যক্রমে এই রমেশ ছেলেটা আমাকে পেয়ে গেল। সে আমাকে তার ঘরে ঠাঁই দিল। আজ সকালে এখানে পৌঁছতে পারলাম।
চৌকিদার রমেশের দিকে কৃতজ্ঞতা ভরা দৃষ্টিতে দেখল, তারপর তাড়াতাড়ি গেট খোলার বোতাম চাপল। ভেতরে আসুন মাতাজি, একটু আরাম করুন, আমি এক্ষুনি প্রিয়া ম্যাডামকে বলছি। রমেশ তার মোটরসাইকেল ঘোরানোর আগেই শ্রীমতী সাবিত্রী ধীরে ধীরে তার হাত ধরলেন। বাবা, ভেতরে এসে এক গ্লাস জল তো খেয়ে যাও। ধন্যবাদ কিভাবে বলবেন তিনি জানতেন না, এবং মানা করাও ঠিক মনে হল না। রমেশ মোটরসাইকেল উঠোনে রাখল। সেই ঝলমলে পরিবেশে পা রাখতেই সে নিজেকে অদ্ভুত অনুভব করতে লাগল। চকচকে মেঝে, সাদা দেওয়াল, পরিপাটি করে রাখা সোফা, একদিকে কাঠের বাঁকানো সিঁড়ি, অন্যদিকে কাঁচের ডাইনিং টেবিল এবং উপরে একটি জমকালো ক্রিস্টালের ঝাড়বাতি ঝুলছিল। রমেশের কাদামাখা কাপড়ের জুতো দরজার কাছেই রয়ে গেল। তার নীল ওয়ার্কার প্যান্টের রং ফ্যাকাশে হয়ে গিয়েছিল। কাল বৃষ্টিতে হাঁটার কারণে প্যান্ট উপরে গোটানো ছিল। তার হঠাৎ এই অত্যন্ত সভ্য বাড়িতে নিজেকে অদ্ভুত লাগল। তখনই তার নজর করিডোরে লাগানো একটি নেম প্লেটের উপর পড়ল, প্রিয়া শর্মা, প্রোডাকশন ডিরেক্টর, বিকাশ গার্মেন্টস। সে থেমে গেল। এটা তার কোম্পানি ছিল, সেই কোম্পানি যেখানে কিছুদিন ধরে ছাঁটাইয়ের গুজব চলছিল, এবং প্রিয়া এই সেই নাম ছিল যা সে অভ্যন্তরীণ সংবাদে দেখেছিল, কিছু বড় মিটিংয়ে দেখেছিল, যা তার মতো একজন মেইনটেনেন্স ওয়ার্কারের থেকে অনেক উঁচু পদে ছিল। উপর থেকে উঁচু হিলের জুতোর আওয়াজ এলো। রমেশ ঘুরল। প্রায় ৩০ বছর বয়সী একজন মহিলা, লম্বা, খোপা বাঁধা, সাদা শার্ট এবং গাঢ় রঙের স্কার্ট পরে ধীরে ধীরে নিচে নামছিলেন। তার মুখ তীক্ষ্ণ ছিল, চোখ উজ্জ্বল ছিল, আত্মবিশ্বাসে ভরপুর। কিন্তু যখন তার চোখ রমেশের উপর পড়ল, তখন দুজনেই থেমে গেল। সে ইতস্তত করল। রমেশ মাথা নিচু করল। জি নমস্কার ম্যাডাম, আমি রমেশ। কাল মাতাজিকে পেয়েছিলাম, তাই আমি তাকে আমার ঘরে নিয়ে গিয়েছিলাম। আজ সকালে এখানে এসেছি। বাড়িতে হঠাৎ একটি অদ্ভুত নীরবতা নেমে এলো। বড় পর্দা থেকে ছেকে আসা আলো রমেশের শার্টের উপর পড়ছিল, একটি পুরনো নীল রং, যা প্রিয়ার পরিপাটি পোশাকের সম্পূর্ণ বিপরীত ছিল। সে কিছু বলল না, শুধু ধীরে ধীরে নিচে নামতে থাকল। তার চোখ রমেশের উপর থেকে সরল না। শ্রীমতী সাবিত্রী পেছন থেকে এসে তার মেয়ের কাঁধে হাত রেখে ধীরে ধীরে বললেন, বেটি, এই রমেশ, সেই ভালো মানুষটি যে কাল রাতে মাকে সাহায্য করেছে। প্রিয়া রমেশকে বৈঠকখানায় ডাকল। তার কণ্ঠস্বর ধীর ছিল, কিন্তু তাতে একজন কর্ত্রীর গাম্ভীর্য লুকিয়েছিল না। সে জানালার পাশে রাখা কাঠের চায়ের টেবিলের দিকে ইশারা করল। আপনি বসুন, আমি চা বানাই। রমেশ ধীরে ধীরে মাথা নাড়ল। একটি বেতের চেয়ার একটু টেনে তার কিনারায় বসে গেল, দুহাত পরস্পরের সাথে জড়ো করা। তার চোখ ক্রমাগত ঘরটিকে দেখছিল। দেওয়ালে পরিপাটি করে ঝলানো ছবি, টেবিলের ওপর সাদা অর্কিডের তোড়া, দামি পর্দা থেকে ছেকে আসা হালকা আলো। এই বাড়ির সবকিছু তার ভাড়া ঘরের গরম, স্যাঁতসেঁতে পরিবেশের থেকে অনেক আলাদা ছিল। প্রিয়া ইলেকট্রিক কেটলিতে জল রাখল। তার হাত স্থির ছিল। এই ছোট মুহূর্তটিতে রমেশ চুপিসারে তাকে দেখল। রোগা পাতলা শরীর, গলার পেছনে পরিপাটি করে বাঁধা খোপা, মুখের গড়ন তেমনই তীক্ষ্ণ ছিল যেমন সে কোম্পানির সংবাদে দেখেছিল, যদিও সে কখনো সরাসরি কথা বলেনি। তার মনে পড়ল যে সে কয়েকবার তাকে ফোরম্যানের সাথে কারখানা পেরিয়ে যেতে দেখেছিল। ঠান্ডা চোখ, দ্রুত পদক্ষেপ, কোনো অপ্রয়োজনীয় কথা নয়। আজ সেই মহিলা তার সামনে বসেছিল, গরম চায়ের কাপ ঢেলে তার হাতে দিচ্ছিল। আমার মাকে সাহায্য করার জন্য ধন্যবাদ, সে বলল। তার কণ্ঠস্বর বিনীত ছিল, কিন্তু এখনও একটি নির্দিষ্ট দূরত্ব বজায় রেখেছিল। আমি চৌকিদারের কাছ থেকে কাল রাতের কথা শুনেছি। ভাগ্যক্রমে আমার মা একজন ভালো মানুষকে পেয়েছিলেন। কোনো ব্যাপার না ম্যাডাম, নিজের মায়ের বয়সের কোনো বয়স্ক মানুষকে সাহায্য করা তো কর্তব্য। শ্রীমতী সাবিত্রী পাশে বসেছিলেন, নিজের ওড়নার কোণা সহলাচ্ছিলেন, ক্রমাগত মাথা নাড়ছিলেন। তার চোখ দুজনকে খুব ভালোবাসার সাথে দেখছিল। তিনি উৎসাহের সাথে বললেন, রমেশ খুব ভালো ছেলে বেটি। কাল রাতে বৃষ্টি আর ঝড়ের মধ্যে আমি কিছু বুঝতে পারছিলাম না। শুক্রিয়া যে সে আমাকে তার ঘরে নিয়ে গেল, খেতে দিল, শোয়ার জায়গা দিল। সবাই অপরিচিতের জন্য এমন করে না। প্রিয়া আরও একবার ধন্যবাদ জানিয়ে মাথা নেড়েছিল, কিন্তু তার চোখে কিছু দ্বিধা এবং চিন্তা ছিল। তার মায়ের আনন্দের বিপরীতে সে এখনও সেই অপরিচিত অতিথির থেকে দূরত্ব বজায় রাখছিল। কৃতজ্ঞতার অভাবের কারণে নয়, বরং সেই শিষ্টাচারের পিছনে লুকিয়ে থাকা দায়িত্বের বোঝার কারণে। ফোনের ঘণ্টা বাজল, যার ফলে নীরবতা ভেঙে গেল। প্রিয়া অনুমতি নিয়ে ঘরের কোণে গিয়ে ফোন ধরল। হ্যালো, আমি শুনছি।
রমেশ মনোযোগ দেয়নি, কিন্তু যখন সে প্রিয়ার মুখ ঠিক আছে লিস্ট আমার কম্পিউটারে পাঠিয়ে দাও বলার পর পরিবর্তন হতে দেখল, তখন তার হৃদয়ে একটি অস্পষ্ট অস্বস্তি হল। প্রিয়া ল্যাপটপ খুলল, স্ক্রিন ঝলমল করে উঠল। তৃতীয় পর্যায়ে ছাঁটাইয়ের জন্য প্রস্তাবিত কর্মচারীদের তালিকা, উৎপাদন বিভাগ, বিকাশ গার্মেন্টস স্পষ্ট দেখা যাচ্ছিল। সে দ্রুত প্রতিটি লাইন নিচে স্ক্রোল করল এবং যখন তার চোখ একটি পরিচিত নাম রমেশ কুমার, মেইনটেনেন্স বিভাগ এর ওপর থামল, তখন তার হাত অজান্তেই মাউসের ওপর থেমে গেল। এক মুহূর্তের নীরবতার পর প্রিয়ার মনে কাল রাতের ভাঙা ভাঙা ছবিগুলো জুড়তে লাগল। তার মা হারিয়ে গিয়েছিলেন। ভাগ্যক্রমে এই মানুষটি মিলল যে তাকে বাড়িতে নিয়ে গিয়ে খাওয়া, পানীয় এবং শোয়ার পুরো খেয়াল রাখল। তার মা কিছু ভুল বলেননি, সবকিছু চৌকিদারের কথার সাথে মিলে যাচ্ছিল এবং সেই ব্যক্তি এখন তার সামনে বসেছিল, তখনও সেই সাধারণ শ্রমিকের পোশাকে, সরল চোখ এবং তেল দিয়ে কালো হয়ে যাওয়া হাত নিয়ে। প্রিয়া মাথা তুলে তাকে দেখল। এবার তার চোখ ঠান্ডা ছিল না, না খুব বন্ধুত্বপূর্ণ, বরং একটি অদ্ভুত অস্থিরতা ছিল। তার হৃদয়ে কিছু এমন ছিল যা একজন ডিরেক্টরের যুক্তির বাইরে ছিল। ভেতর থেকে একটি খুব ধীর আওয়াজ এলো, যদি এই মানুষটিকে বরখাস্ত করা হয় তাহলে কি এটা সঠিক হবে? কিন্তু রমেশ কিছু জানত না। সে শুধু তার সামনে রাখা চায়ের কাপটিকে দেখছিল, কখনো কখনো ইতস্তত করে বাড়ির চারপাশে দেখত। যখন প্রিয়া টেবিলের কাছে ফিরে এলো, তখন সে উঠে দাঁড়াল। ঠিক আছে ম্যাডাম, এবার আমি চলি, আমার শিফটের সময় হয়ে গেছে। আপনি চিন্তা করবেন না, মাতাজি এখন ঠিক আছেন। প্রিয়া কয়েক সেকেন্ডের জন্য চুপচাপ তার সামনে দাঁড়িয়ে রইল। তারপর সে মাথা নাড়ল। তার ঠোঁটে একটি হালকা হাসি ছিল। আরও একবার ধন্যবাদ, আমার মা পরে আপনাকে ফোন করবেন। রমেশ শ্রীমতী সাবিত্রীকে নমস্কার করল, চপ্পল পরে বাইরে বেরোল। তার পুরনো হেলমেট লাগাতে ভুলল না। সে এটা জানত না যে এই বাংলোর গেটের কয়েক কদম পরে একটি তালিকা ছিল যা তার জীবন পরিবর্তন করার সিদ্ধান্ত নিতে পারত, এবং যে মহিলা তাকে এখন বিদায় জানাচ্ছিল সেই তালিকা থেকে তার নাম সরাতে বা রাখতে পারত। রাস্তায় যখন রমেশ বাংলোর এলাকা থেকে বাইরে বেরিয়ে গেল, শ্রীমতী সাবিত্রী তার মেয়ের দিকে ফিরলেন। তার কণ্ঠস্বর এমন ছিল যেন তিনি এমনিতেই জিজ্ঞাসা করছেন, ছেলেটা খুব ভালো আর সৎ মনে হয়, তুমি জানো? প্রিয়া তৎক্ষণাৎ উত্তর দিল না। সে শুধু টেবিলের ওপর রাখা অসম্পূর্ণ চায়ের কাপটিকে দেখতে থাকল, যেখান থেকে এখনও ধোঁয়া উঠছিল। বুনন মেশিনগুলোর গুমগুম শব্দ প্রতিধ্বনিত হচ্ছিল, একটি ছন্দময় শব্দ যা পুরো বিশাল কারখানার হৃৎস্পন্দনের মতো ছিল। নতুন কাপড়ের গন্ধ এবং ঘামের গন্ধ গরম বাতাসে মিশেছিল, বিশেষ করে দুপুরে যখন সূর্যের রশ্মি মরিচা ধরা টিনের ছাদ থেকে সরাসরি আসত। রমেশ মেইনটেনেন্স রুমের কোণে একটি পুরনো পাখার ছায়ায় বসেছিল। সে একটি আলগা ড্রাইভ শ্যাফটের জয়েন্ট শক্ত করছিল। তার কান তখনও মেশিনগুলোর আওয়াজের ওপর ছিল, কিন্তু তারপর ঘরের পিছন থেকে আসা ফিসফিসানি তার মনোযোগ গাছ থেকে সরিয়ে দিল। ফিসফিসানির সাথে ছোট ছোট চাপা হাসিও ছিল। শুনেছি এই সপ্তাহে পাকা লিস্ট এসে যাবে। হে ভগবান, আমাদের এখান থেকেও লোক ছাঁটাই হবে? আগের বাড়ি তো কিছু লোককে বের করেছিল, তাহলে কি কিস্তিতে বের করবে? যে টার্গেট পূরণ করবে না তাকে যেতেই হবে। একজন লোক এগিয়ে এলো এবং রমেশের সরঞ্জামগুলোর টেবিলের কাছে দাঁড়িয়ে গেল। সে ছিল রাকেশ, মেইনটেনেন্সের সুপারভাইজার। 40 পেরোনো একজন লোক, যার চুল তেল দিয়ে চিপচিপে, পেট বিয়ার পান করার কারণে বেরিয়ে এসেছিল, যে সবসময় নিজেকে খুব চালাক মনে করত। সে অর্ধেক হেসে রমেশের কাঁধে চাপড় মারল। এত পরিশ্রম করছো কেন? হালকা করো, কি জানি কাল এখানে বসার সুযোগ পাও কি না পাও। রমেশ উপরে তাকালো, তার মুখ এখনও শান্ত ছিল। জি, আমি শুধু আমার শিফট শেষ করে বাড়ি চলে যাব। রাকেশ মাথা নুইয়ে দিল। তার চোখে একটি রহস্য ছিল। শুনেছি কেউ তাড়াতাড়ি গ্রাম যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। দুঃখের বিষয়, পরিশ্রমী, কিন্তু কপাল খারাপ হলে তো যেতেই হয়। তার কণ্ঠস্বর জোরে ছিল না, কিন্তু পাশে দাঁড়িয়ে থাকা কিছু লোককে চমকে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। একজন মহিলা শ্রমিক চুপচাপ তার মেশিনে দ্রুত কাজ করতে লাগল। অন্যজন দেওয়ালের সাথে ঘেঁষে ফোনে এমনভাবে কথা বলতে লাগল যেন সে কারো কাছ থেকে কিছু জানতে চাইছে। কারখানার পরিবেশ যেন ঘন হয়ে গিয়েছিল। রমেশ ঝুঁকে শেষ স্ক্রুটা আঁটল। আর কিছু বলল না, কিন্তু তার হৃৎস্পন্দন ধীরে ধীরে বাড়তে লাগল।
রাকেশের কথাগুলো তার মাথায় প্রতিধ্বনিত হচ্ছিল, প্রতিটি শব্দ তার হৃদয়ে বাড়তে থাকা ভয়কে ছুঁয়ে যাচ্ছিল। এই সপ্তাহে ছাঁটাইয়ের গুজব বনের আগুনের মতো ছড়িয়ে পড়েছিল। মেইনটেনেন্স বিভাগ, যার দিকে কম লোকই মনোযোগ দিত, কিন্তু যা খরচের একটি বড় বোঝা ছিল, সবসময় প্রথমেই নিশানায় আসত। রমেশের মতো শ্রমিক, যাদের কোনো সমর্থন ছিল না, যারা সারাদিন কাজ করে ভাড়া ঘরে ফিরে যেত, তাদের ভুলে যাওয়া আরও সহজ ছিল। রমেশের সেই দুপুরে প্রিয়ার চোখ মনে পড়ল, যখন সে তাকে ল্যাপটপের স্ক্রিনের পিছন থেকে দেখছিল। কিছু স্পষ্ট ছিল, ঠান্ডা নয়, তবে বন্ধুত্বপূর্ণও নয়, শুধু এমন একটি দৃষ্টি যা মানুষ এবং প্রক্রিয়ার মধ্যে আটকে ছিল। একটি ফোনের ঘণ্টা চমকে গেল। রমেশ তার পকেট থেকে ফোন বের করল। স্ক্রিনে মা লেখা ছিল। সে দেওয়ালের এক কোণে গেল এবং ফোন ধরল। তার মায়ের কণ্ঠস্বর কাঁপছিল। রমেশ বাবা, তোমার বাবার শরীর খুব খারাপ। ডাক্তার বলছেন যে হয়তো আর কয়েক মাস বাকি আছে। তার কণ্ঠস্বর ভেঙে গেল। এখন বাড়িতে শুধু তোমারই ভরসা। রমেশ ফোনটি শক্ত করে ধরল। তার চোখ জ্বলে উঠল। জি মা, আপনি নিজের খেয়াল রাখবেন। আমি আরও টাকা পাঠানোর চেষ্টা করব। ফোন কাটার পর সে দেওয়ালের সাথে ঘেঁষে দাঁড়িয়ে গেল। তার কপাল থেকে ঘাম ঝরছিল। এটা স্পষ্ট ছিল না যে এটা ভাবসা গরমের কারণে ছিল নাকি হৃদয়ে বাড়তে কাকা চাপের কারণে। মেইনটেনেন্স রুমে ফিরে আসার সময় রাকেশ আবার পাশ দিয়ে গেল। তার কণ্ঠে ছিল বিদ্রূপ, কিন্তু কিছুটা কৃত্রিম সহানুভূতিও। আমি শুনেছি এবারের লিস্টে একটি পরিচিত নামও আছে। রমেশ ভ্রূ কোঁচকাল। রাকেশ তাড়াতাড়ি চারপাশে দেখল এবং তার আওয়াজ কমাল। আমি তোমার নাম দেখেছি। কাল রাতে ম্যানেজমেন্ট অফিসে প্রিন্ট হচ্ছিল। আমি এক পলক দেখেছিলাম, তবে এখনও পাকা নয়। কি জানি, কেউ দয়ালু হোক আর নামটা কাটাক। সে ঠোঁট পিপে চলে গেল। রমেশকে সেখানেই দাঁড় করিয়ে দিল, যেন কেউ তার সমস্ত শক্তি টেনে নিয়েছে। তার কথাগুলো সূঁচের মতো বিচ্ছিল। এটা কি সত্যি, নাকি এটা শুধু রাকেশের অভ্যাস অন্যদের বিরক্ত করার? বুনন মেশিনগুলোর আওয়াজ এখনও প্রতিধ্বনিত হচ্ছিল, কিন্তু রমেশের জন্য সেই আওয়াজ এখন দূর এবং ঠান্ডা লাগছিল। সে ধীরে ধীরে পিছনের উঠোনে গেল। বাইরে হালকা রোদ গরম টিনের ছাদগুলোর উপর পড়ছিল। সে মূল গেটের দিকে দেখল। একটি গাঢ় রঙের গাড়ি সেখানেই দাঁড়িয়েছিল। গাড়ির দরজা সামান্য খোলা ছিল। দূর থেকেও ভেতরে বসা মহিলা স্পষ্ট দেখা যাচ্ছিল। উঁচু খোপা, সোজা বসা। সে আর কেউ নয়, প্রিয়া ছিল। রমেশের হৃৎস্পন্দন এক মুহূর্তের জন্য দ্রুত হল। সে কারখানার ভেতরে দেখছিল। তার চোখ, সে জানত না যে এটা কাকতালীয় ছিল নাকি ইচ্ছাকৃত। সেই সকালে আকাশ তখনও বিষণ্ণ ছিল, যেন পুরো সপ্তাহের বৃষ্টিকে শেষ করতে চায় না। রমেশ তার মোটরসাইকেল ফ্যাক্টরির গেটের ভেতরে দাঁড় করাল। তার হৃদয় পাথরের মতো ভারী ছিল। কাল রাতের গুজব এখনও তার কানে প্রতিধ্বনিত হচ্ছিল, যা তার বুকে ধড়ফড় করা হৃদয়ের সাথে তাল মেলাচ্ছিল। মায়ের সাথে ফোনে কথা, রাকেশের ব্যঙ্গ এবং গেটের বাইরে প্রিয়ার এক ঝলক, সব মিলে একটা অস্থিরতায় পরিণত হয়েছিল, যার কোনো নাম সে দিতে পারছিল না। যখন শিফট শুরুর ঘণ্টা বাজল, তখন সবসময়কার মতো কারখানায় কাজ করার বদলে সমস্ত শ্রমিকদের গ্রাউন্ড ফ্লোরের বড় মিটিং রুমে জড়ো হতে বলা হলো। সেই ঘর, যা সাধারণত প্রশিক্ষণের জন্য ব্যবহার হতো, আজ লোকে লোকারণ্য ছিল। চেয়ারগুলো একে অপরের সাথে ঘেঁষেছিল। ছাদের পাখাগুলো ঘুরছিল, কিন্তু বাতাসে ভরা ঘাম এবং উত্তেজনার গন্ধ দূর করার জন্য যথেষ্ট ছিল না। মঞ্চে সুপারভাইজার দাঁড়িয়েছিল। সে ছিল একজন ছোটখাটো টাকমাথাওয়ালা লোক, যে সবসময় পরিপাটি পোশাক পরত এবং এমনভাবে কথা বলত যেন সে কোনো বড় সভাকে সম্বোধন করছে। তার কণ্ঠস্বর প্রতিধ্বনিত হচ্ছিল, ধীর কিন্তু ঠান্ডা। আজ ব্যবস্থাপনার নির্দেশ অনুযায়ী আমরা সেই কর্মচারীদের তালিকা ঘোষণা করব, যাদের কারখানার পুনর্গঠন পরিকল্পনার প্রথম ধাপের অধীনে অপসারণ করা হচ্ছে। ভিড়ের মধ্যে একটা ফিসফিসানির ঢেউ বয়ে গেল। রমেশ তৃতীয় সারিতে বসেছিল। সে নিজের কোলে রাখা হেলমেটটি শক্ত করে ধরল। সে জোরে নিঃশ্বাস নেওয়ারও সাহস পাচ্ছিল না। সুপারভাইজার একটি কাগজ তুলল এবং ধীরে ধীরে এক এক করে নাম পড়তে লাগল। কারোর গভীর নিঃশ্বাস নেওয়ার আওয়াজ এলো, তো কারোর হে ভগবানের ধীর আওয়াজ। ষষ্ঠ নামে রমেশ স্পষ্ট শুনল, রমেশ কুমার, মেকানিক্যাল মেইনটেনেন্স বিভাগ। সে স্তব্ধ হয়ে গেল। তার হৃদয় এক মুহূর্তের জন্য ধড়ফড় করা ভুলে গেল। তার চারপাশের সমস্ত আওয়াজ যেন বন্ধ হয়ে গেল। কেবল তার মাথায় একটি প্রতিধ্বনি বাকি রইল। পাশের কিছু লোক ঘুরল। কেউ তাকে সহানুভূতিতে দেখল, তো কেউ স্বস্তির নিঃশ্বাস ফেলল যে তার নাম আসেনি। সে কোনো প্রতিক্রিয়া দিল না, শুধু মাথা নিচু করল।
এমন মনে হলো যেন কেউ তার কাছ থেকে সেই স্তম্ভটি ছিনিয়ে নিয়েছে যার ওপর সে এতক্ষণ ভর করেছিল। এই চাকরি যদিও মর্যাদাপূর্ণ ছিল না, কিন্তু এটা তার জন্য গ্রামে টাকা পাঠানো, মা এবং ছোট ভাইয়ের পেট চালানোর একমাত্র উপায় ছিল। এখন কেবল এক সকালে সবকিছু ধোঁয়ায় মিশে গেল। সুপারভাইজার তালিকা শেষ করল, কাগজটি ভাঁজ করল এবং একটি যান্ত্রিক কণ্ঠে বলল, যাদের নাম নেওয়া হয়েছে তারা বৈঠকের পর প্রশাসনিক অফিসে গিয়ে তাদের আনুষ্ঠানিকতা পূরণ করে নিন। আজই আপনাদের সরঞ্জাম জমা করে দিন। কিছু খড়খড়ানোর আওয়াজ এলো যখন তালিকায় অন্তর্ভুক্ত লোকেরা উঠল এবং চুপচাপ তাদের জায়গা থেকে চলে গেল। রমেশও উঠল। কেউ হাসছিল না, কেউ সান্ত্বনা দিচ্ছিল না, শুধু চোখাচোখি হলে দ্রুত সরে যাচ্ছিল। প্রশাসনিক অফিসের পরিবেশ আরও দমবন্ধ করা ছিল। টেবিলের পিছনে বসা একজন মহিলা কর্মচারী প্রত্যেককে কিছু কাগজপত্র দিচ্ছিলেন, যার উপর চাকরি ছেড়ে দেওয়ার নিশ্চিতকরণ, আইডি কার্ড ফিরিয়ে দেওয়া এবং চূড়ান্ত বেতনের অর্থ প্রদানের জন্য স্বাক্ষর করতে হতো। রমেশ কাগজটি নিল। তার হাত কিছুটা কাঁপছিল, কিন্তু সে তবুও একটি মেশিনের মতো কলম ধরে স্বাক্ষর করে দিল। সেই জিনিসটির উপর স্বাক্ষর করে দিয়ে দিল যার সম্পর্কে সে কখনো ভাবেনি যে এত তাড়াতাড়ি আসবে। নিজের সুরক্ষা সরঞ্জামগুলো ফেরত দেওয়ার জন্য লাইনে অপেক্ষা করার সময় তার চোখ অজান্তে চারদিকে ঘুরল। প্রশাসনিক অফিসের জানালা থেকে ঊর্ধ্বতন অফিসগুলোর দিকে যাওয়া করিডর দেখা যাচ্ছিল। পরিষ্কার কাঁচ ফ্লুরোসেন্ট আলোর সাদা আলোকে প্রতিফলিত করছিল। তখনই উঁচু হিলের জুতোর আওয়াজ এলো, একটি সংযত আওয়াজ যা চিনতে কোনো ভুল হতে পারত না। একটি প্রতিকৃতি তার চোখে এলো। সেই প্রতিকৃতি এতটাই পরিচিত ছিল যে তার হৃৎস্পন্দন দ্রুত হতে লাগল। একটি গাঢ় নীল রঙের শাড়ি, পরিপাটি করে বাঁধা খোপা, সংযত চালচলন। তিনি ছিলেন শ্রীমতী সাবিত্রী। তিনি সেদিনকার মতো সাধারণ পোশাক পরেননি, বরং এক ভিন্ন রূপে ছিলেন, শালীন, মার্জিত এবং আত্মবিশ্বাসী। তিনি অফিসের করিডর পেরিয়ে সেই বড় কাচের দরজার দিকে যাচ্ছিলেন যার উপর কার্যনির্বাহী পরিচালকের কার্যালয় লেখা ছিল। রমেশ সেখানেই দাঁড়িয়ে রইল। সেই সমস্ত প্রশ্ন যার কোনো উত্তর ছিল না হঠাৎ তার মাথায় ঘুরতে লাগল। শ্রীমতী সাবিত্রী এখানে কেন? আজ তার রূপ এবং চালচলন একজন ঊর্ধ্বতন কর্মকর্তার মতো কেন ছিল? তিনি কি বলেননি যে তিনি শহরে শুধু তার মেয়ের সাথে দেখা করতে এসেছেন, যে একটি বড় কোম্পানিতে ডিরেক্টর? সেই মেয়ে কে ছিল? একটি ছবি হঠাৎ তার মনে এলো। বাংলোয় লাগানো পিতলের নেমপ্লেট, প্রিয়া শর্মা, প্রোডাকশন ডিরেক্টর। রমেশের মন ভেঙে গেল। তার পা যেন এগিয়ে যেতে চাইছিল, কিন্তু তার মস্তিষ্ক তাকে সেখানেই থামতে বলল। সে জানত যে এই মুহূর্তে সে শুধুমাত্র একজন এমন ব্যক্তি ছিল যার নাম বেতন তালিকা থেকে কেটে দেওয়া হয়েছে। শ্রীমতী সাবিত্রী কাঁচের দরজার পিছনে অদৃশ্য হয়ে গেলেন। রমেশ তখনও করিডোরে দাঁড়িয়েছিল। চাকরি ছাড়ার কাগজগুলো শক্ত করে ধরে তার চোখ সেই দিকে স্থির ছিল যেখানে তিনি এইমাত্র অদৃশ্য হয়েছেন। ছাদের পাখা থেকে বাতাস নিচে এলো। তার হাতে চাকরি ছাড়ার নিশ্চিতকরণের কাগজটি হালকা করে কাঁপছিল। আজ কারখানার পরিবেশ শুধু সাদা আলোর কারণে ঠান্ডা ছিল না, বরং মানুষের হৃদয়ে চলা ঝড়ের কারণেও ঠান্ডা ছিল। চাকরি থেকে বরখাস্ত হওয়ার সিদ্ধান্ত শোনার পর রমেশ সব সময়কার মতো তার ভাড়া ঘরে ফিরল না। তার মনে শত শত প্রশ্ন ঘুরছিল। সে কোনোভাবেই শান্তি পাচ্ছিল না। শ্রীমতী সাবিত্রীর সেই ছবি, যেখানে তিনি মার্জিত পোশাকে ঊর্ধ্বতন অফিসগুলোর দিকে যাচ্ছিলেন, তাকে বিরক্ত করছিল। সে বুঝতে পারছিল না যে একজন বৃদ্ধ মহিলা, যিনি একসময় বৃষ্টি থেকে বাঁচার জন্য একটি ছাউনির নিচে গুটিয়েছিলেন, হঠাৎ সেই জায়গায় এমনভাবে কিভাবে আবির্ভূত হতে পারেন যেন তিনি সেই জগতেরই অংশ। এই কারণেই যখন দুপুর গড়িয়ে এলো, রমেশ তার পুরনো মোটরসাইকেল নিয়ে সেই পরিচিত রাস্তায় গেল। দ্বিতীয়বার সেই জমকালো বাংলোর এলাকায়। তার নাম বলার পর লোহার গেট খুলে গেল। চৌকিদার মাথা নাড়ল, মনে হলো সে তাকে চিনতে পেরেছে। সে পিছনের উঠোনের দিকে ইশারা করল, যেখানে বেগুনি বোগেনভিলিয়ার লতাগুলো একটি খিলানের মতো ঝুঁকেছিল। রমেশ পাথরের পথে ধীরে ধীরে চলল, যেন সে এখানকার শান্তি ভঙ্গ করতে ভয় পাচ্ছিল। হালকা হাওয়ায় তার গাঢ় রঙের টি শার্ট দুলছিল। বোগেনভিলিয়ার পিছনে লাল টালির ছাদওয়ালা একটি ছোট ঘর দেখা গেল, যা সামনের আধুনিক বাংলোর একেবারে বিপরীত ছিল। উঠোনের মাঝে একটি উঁচু তালগাছ নীল আকাশের দিকে বাড়ছিল। শ্রীমতী সাবিত্রী বারান্দায় একটি কাঠের চেয়ারে বসেছিলেন, ধীরে ধীরে সবজি পরিষ্কার করছিলেন। টেবিলের ওপর একটি ঝুড়িতে পরিষ্কার করা সবজি রাখা ছিল। পাশে একটি ছোট ছুরি এবং সাদা অঙ্কুরিত ডালের ঝুড়ি ছিল। রমেশকে দেখে তিনি চোখ ছোট করে দেখলেন।
তার দৃষ্টি তখনও তেমনই স্নিগ্ধ ছিল। আরে রমেশ বাবা, এত তাড়াতাড়ি কি করে এলে? রমেশ এক মুহূর্তের জন্য থামল, তারপর মাথা নাড়ল। জি, আমাকে কিছু জিজ্ঞাসা করতে ছিল। আজ সকালে আমি আপনাকে কোম্পানিতে দেখেছিলাম। শ্রীমতী সাবিত্রীর হাত এক মুহূর্তের জন্য থামল, তারপর তিনি আবার সবজি পরিষ্কার করতে লাগলেন, যেন সেই প্রশ্ন তাকে একেবারেই অবাক করেনি। হ্যাঁ, আমি কিছু কাজের জন্য গিয়েছিলাম। কোম্পানির বিষয়গুলো খুব জটিল, তুমি মন খারাপ করো না, যা হয় ভালোর জন্যই হয়। মাতাজি, রমেশ ইতস্তত করল, আপনি কি সেখানে কাউকে চেনেন? একটু পারিবারিক ব্যাপার, আমি পরিষ্কার করে বলতে পারবো না, কিন্তু তুমি চিন্তা করো না, তোমার মতো ভালো মানুষের ভগবান কখনো খারাপ হতে দেবেন না। উত্তরটা হালকা ছিল, কিন্তু এটা রমেশের হৃদয়কে আরও ভারী করে তুলল। সে আর জিজ্ঞাসা করার সাহস করল না। মনে হলো তার প্রতিটি শব্দ খুব ভেবেচিন্তে বেছে নেওয়া, যা শান্ত করার জন্য যথেষ্ট, কিন্তু উত্তর দেওয়ার জন্য নয়। সে শুধু ধীরে ধীরে মাথা নাড়ল। শ্রীমতী সাবিত্রী উঠলেন, নিজের পুরনো কিন্তু পরিষ্কার শাড়ির আঁচল ঠিক করলেন। দুপুর হয়ে গেছে, তুমি এখানেই আমাদের সাথে খেয়ে নাও। বাড়িতে তেমন কিছু নেই, কিন্তু টক ডাল আর মাছ আছে, হয়তো তোমার ভালো লাগবে। রমেশ এক মুহূর্তের জন্য ইতস্তত করল, কিন্তু হয়তো সে আরও কিছুক্ষণ থাকতে এবং কিছু জানতে চাইছিল। সে মাথা নেড়ে দিল। ছোট রান্নাঘরটি বাড়ির পিছনে ছিল, যেখান থেকে সবজির বাগান এবং মুরগির খোঁয়ার দেখা যেত। কাঠের ধোঁয়া এবং ফোড়নের গন্ধে মন শান্ত হয়ে গেল। একজন বয়স্ক পরিচারিকা রান্নাঘরে কাজ করছিল, যে মাঝে মাঝে মাথা তুলে রমেশকে দেখে হাসছিল। টেবিলের ওপর একটি সাধারণ খাবার ছিল, গরম টক ডাল, বাদামি রঙের ভাজা মাছ, সেদ্ধ সবুজ সবজি এবং লাল লঙ্কার চাটনি। এমন একটি খাবার যা বাড়ির কথা মনে করিয়ে দিত, সাধারণ কিন্তু হৃদয়স্পর্শী। শ্রীমতী সাবিত্রী ভাত পরিবেশন করতে করতে বললেন, আমি এখানে অনেক দিন ধরে আছি, কিন্তু আসলে শুধু খাওয়া দাওয়ারই খেয়াল রাখি। সে তো সারাদিন কাজে থাকে। আমরা বুড়ো হয়ে গেছি, শুধু এটাই চাই যে আমাদের বাচ্চারা নিরাপদে থাকুক। রমেশ একটি হালকা হাসি দিল। তার চোখ তখনও সেই জানালার দিকে ছিল, যেখান থেকে রোদ লাল মেঝেতে পড়ছিল। আপনার কতজন, মানে আপনার কটি সন্তান? একটি, তিনি সংক্ষেপে উত্তর দিলেন। তারপর যেন তিনি মনে করলেন যে তিনি কিছু অসম্পূর্ণ বলেছেন, তিনি যোগ করলেন, শুধুমাত্র একটি মেয়ে, সেও কোম্পানিতে কাজ করে, খুব ব্যস্ত থাকে। রমেশ সবজি তুলতে তুলতে থেমে গেল। তার হৃদয়ে একটা স্পন্দন হল। বিকাশ গার্মেন্টসে? হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছ, অনেক বছর ধরে সেখানে কাজ করছে, খুব পরিশ্রম করে। শ্রীমতী সাবিত্রীর কণ্ঠস্বর হঠাৎ ধীর হয়ে গেল, তার হাতে ধরা চামচটিও থেমে গেল। রমেশ উপরে তাকাল। সে দেখল যে তার চোখ অন্য কোথাও দেখছিল, যেন তিনি ভুল করে কিছু বলে ফেলেছেন। একটি ছোট নীরবতা নেমে এলো, কেবল বাতাস এবং পাশের বাড়ি থেকে আসা মুরগিদের আওয়াজ ছিল। হঠাৎ শ্রীমতী সাবিত্রীর মুখ থেকে বেরিয়ে এলো, প্রিয়া। তিনি তাড়াতাড়ি থেমে গেলেন। রমেশ ভ্রূ কুচকাল। যদিও সে সন্দেহপ্রবণ ছিল না, তবে সে এত বুদ্ধিমান ছিল যে অনুভব করতে পারে যে কিছু লুকোনো হচ্ছে। প্রিয়া, এই নাম আগে কখনো নেওয়া হয়নি, কিন্তু তিনি এটি এত আপনত্বের সাথে নিলেন। শ্রীমতী সাবিত্রী যেন বুঝতে পারলেন যে তিনি ভুল করেছেন। তিনি কথা পাল্টে দিলেন, রমেশের বাটিতে আরও ডাল ঢেলে দিয়ে বললেন, খাও বাবা, এটা দক্ষিণ ভারতীয় কায়দায় তৈরি করেছি, জানি না তোমার পছন্দ হবে কিনা। রমেশ উত্তর দিল না, সে ধীরে ধীরে মাথা নাড়ল। এক চামচ ডাল নিল, কিন্তু তার আর এখন খিদে লাগছিল না। তার মনে ছড়িয়ে থাকা টুকরোগুলো একসাথে জুড়তে শুরু করেছিল। ছাউনির নিচের বুড়ি মহিলা, ডিরেক্টরের অফিসে যাওয়া মার্জিত মহিলা, প্রিয়ার নাম এবং সেই দিনের প্রিয়া, এই সব কি একে অপরের সঙ্গে যুক্ত ছিল? খাবার তখনও বাকি ছিল। বাইরে হালকা রোদ ছিল, কিন্তু রমেশের মনে মেঘ জমছিল, এমন প্রশ্ন নিয়ে যার উত্তর শোনার জন্য সে নিজেও প্রস্তুত ছিল না। একটি দুপুরে বিষণ্ণ দিনগুলোর মাঝে এক বিরল রোদ ঝলমলে হল। রমেশ নিজের ভাড়া ঘরে চুপচাপ তার জিনিসপত্র গুছাচ্ছিল যে ফোন বাজল। একটি অচেনা নম্বর। সে ফোন তুলল। একজন যুবতী মহিলার স্পষ্ট এবং সংযত আওয়াজ এলো, রমেশজি, আপনাকে আজ সন্ধ্যায় কোম্পানির ৯ম তলায় ডাকা হয়েছে। ডিরেক্টর আপনার সাথে একান্তে দেখা করতে চান। রমেশ স্তব্ধ হয়ে গেল। কোনো ব্যাখ্যা নেই, কোনো অতিরিক্ত তথ্য নেই, শুধু একটি ছোট্ট বাক্য যা তার হৃৎস্পন্দন বাড়ানোর জন্য যথেষ্ট ছিল। ৯ম তলা, যেখানে নির্বাহী অফিসগুলো ছিল, এমন একটি জায়গা যেখানে তার মতো একজন শ্রমিক কখনো যায়নি। উঁচু তলায় অফিস, চারদিকে বড় কাঁচ, নিচে পুরো শিল্পাঞ্চল দেখা যাচ্ছিল। দূর শহর সন্ধ্যার হালকা আলোয় মিশে যাচ্ছিল।
আধুনিক আসবাবপত্র, ঠান্ডা ধূসর দেওয়াল, চকচকে আখরোট কাঠির টেবিল, গম্ভীর কালো চামড়ার চেয়ার, সবকিছু রমেশকে ছোট মনে করাচ্ছিল। সে সেক্রেটারির টেবিলের সামনের চেয়ারগুলোতে অপেক্ষা করছিল। মার্জিত পোশাকে থাকা যুবতী মেয়েটি অনবরত টাইপ করছিল। সে তার দিকে একবারও তাকালো না। প্রতিটি কি স্ট্রোক তার হৃদয়ে বাড়তে থাকা চাপকে আরও বাড়াচ্ছিল। ডিরেক্টরের ঘরের দরজা খুলল। একটি আওয়াজ এলো, রমেশজি, ভেতরে আসুন। রমেশ একটি গভীর নিঃশ্বাস নিল। তার ফ্যাকাশে হয়ে যাওয়া শার্টের কলার ঠিক করল এবং ভেতরে চলে গেল। ঘরটি তার কল্পনার চেয়ে বেশি বড় ছিল না, কিন্তু সাজানোর ধরন পরিবেশকে সম্পূর্ণ আলাদা করে তুলছিল। ঠান্ডা, গোছানো, কোনো অপ্রয়োজনীয় জিনিস নেই। প্রতিটি বিবরণ এমন ছিল যেন অনুভূতির জন্য কোনো জায়গা না থাকে। কাজের টেবিলের পিছনে একজন মহিলা জানালা দিয়ে বাইরে দেখছিলেন। একটি ধূসর রঙের স্যুট তার সংযত শরীরে ফিট হয়ে বসেছিল। উঁচু খোপা তার মসৃণ গলা দেখাচ্ছিল। পায়ের আওয়াজ শুনে তিনি ঘুরলেন। রমেশ তাকে তৎক্ষণাৎ চিনতে পারল। এই সেই মেয়ে যার সাথে তার বাংলোতে দেখা হয়েছিল, প্রিয়া। তিনি মাথা নেড়েছিলেন, সামনের চেয়ারের দিকে ইশারা করলেন, বসুন। রমেশ ধীরে ধীরে চেয়ার টেনে নিল। তার চোখে স্পষ্ট ঘাবড়ানো ভাব ছিল। তিনি ঘুরিয়ে ফিরিয়ে না বলে সরাসরি বললেন, আমি আপনার সাথে আরও একবার সরাসরি দেখা করতে চেয়েছিলাম। কোম্পানি খুবই দুঃখিত যে এই পুনর্গঠনের সময় আপনাকে চাকরি থেকে বরখাস্ত করতে হয়েছে, কারণ নথিতে স্পষ্টভাবে লেখা আছে গত 3 মাসে আপনার কাজের পারফরম্যান্স সন্তোষজনক ছিল না। রমেশ তার দুহাত শক্ত করে নিজের কোলে রাখল। তার চোখ সরাসরি তার দিকে ছিল। আমি বুঝি, এতদিন আমাকে কাজ করার সুযোগ দেওয়ার জন্য কোম্পানিকে ধন্যবাদ। তার উত্তর আশ্চর্যজনকভাবে শান্ত ছিল। কোনো অভিযোগ নয়, কোনো অনুরোধ নয়, কোনো ক্ষমা প্রার্থনাও নয়। টেবিলের পিছনে বসা মেয়েটি সামান্য ভ্রু কুঁচকাল, যেন সে এই ধরনের প্রতিক্রিয়ার আশা করেনি। আপনি কিছু বলতে চান না? তিনি আবার জিজ্ঞাসা করলেন। রমেশ ধীরে ধীরে মাথা নাড়ল। না, আমি সবসময় আমার যথাসাধ্য চেষ্টা করেছি, কিন্তু যদি সেটাও যথেষ্ট না হয় তবে আমি তা মেনে নিচ্ছি। একটি নীরবতা নেমে এলো। মেয়েটি তার চেয়ারের পিছনের দিকে ঝুঁকে গেল, হাত বুকে জড়ো করা। রমেশ বুঝতে পারছিল না যে তার চলে যাওয়া উচিত নাকি আরও অপেক্ষা করা উচিত। সে উঠে দাঁড়ালো, মাথা ঝুঁকিয়ে নমস্কার করল। তাহলে আমি চলি? রমেশজি, তার কণ্ঠস্বর আগের চেয়ে ধীর ছিল। সে ঘুরল। আপনার ভবিষ্যতের জন্য শুভকামনা। রমেশ মাথা নেড়েছিল এবং চুপচাপ ঘর থেকে বেরিয়ে গেল। দরজা খুব ধীরে বন্ধ করল। লম্বা করিডর জনশূন্য ছিল। তার প্রতিটি পদক্ষেপের প্রতিধ্বনি শুকনো লাগছিল। রমেশ একটি গভীর নিঃশ্বাস নিল। চাকরি হারানোর দুঃখের কারণে নয়, বরং এই অনুভূতির কারণে যে কিছু বড় ঘটনা ঘটছিল যা সে বুঝতে পারছিল না। যখন সে লিফটের কাছে পৌঁছল, ডিরেক্টরের ঘরের দরজা হঠাৎ আবার খুলে গেল। রমেশ থেমে গেল। একটি পরিচিত আওয়াজ পিছন থেকে এলো, আরে সাবিত্রী আন্টি। রমেশ ধীরে ধীরে মাথা ঘোরাল। এ সেই সাবিত্রী, সেই রাতে বৃষ্টিতে পাওয়া মহিলা যাকে সে তার ভাড়া ঘরে নিয়ে গিয়েছিল, যিনি তাকে দুপুরের খাবারের জন্য ডেকেছিলেন। তিনি ডিরেক্টরের ঘরে যাচ্ছিলেন, হাতে হ্যান্ডব্যাগ, হালকা বেগুনি রঙের শাড়ি, পরিপাটি বাঁধা খোপা। তার প্রতিটি ভঙ্গি ছিল মর্যাদাশীল এবং মার্জিত, সেই প্রথম সাক্ষাতের ছবি থেকে সম্পূর্ণ আলাদা। সেক্রেটারি মাথা ঝুঁকিয়ে তাকে নমস্কার করল। ধীরে করে বলল, নমস্কার আন্টি। দরজা তার পিছনে ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। ঘরের ভেতর থেকে শ্রীমতী সাবিত্রীর আওয়াজ জোরে ছিল না, কিন্তু বন্ধ হতে থাকা দরজার ফাটল থেকে বাইরে আসার জন্য যথেষ্ট ছিল। স্পষ্ট শোনা গেল, তুমি তোমার মায়ের সাহায্যকারীর সাথে এমন ব্যবহার করবে? রমেশ নবমতলার করিডোরের মাঝখানে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। প্রতিটি শব্দ, প্রতিটি দৃষ্টি, প্রথম দিন থেকে এখন পর্যন্ত প্রতিটি ছোট বিবরণ যেন ছড়িয়ে থাকা ধাঁধার টুকরোগুলো ছিল, যা এখন আপনা আপনি জুড়ছিল। তার মনে হলো যেন কেউ সেই দরজাটি খুলে দিয়েছে যা সে বন্ধ রাখার চেষ্টা করছিল। শ্রীমতী সাবিত্রী সেই মহিলা ডিরেক্টরের মা ছিলেন, যে মহিলাকে সে তার ভাড়া ঘরে ঠাঁই দিয়েছিল। তিনি সেই ব্যক্তির মা ছিলেন যিনি তাকে এইমাত্র আনুষ্ঠানিকভাবে চাকরি থেকে বরখাস্ত করলেন। সে সেখানেই দাঁড়িয়ে রইল, না এগিয়ে যেতে পারল না পিছনে। করিডরের আলো তখনও জ্বলছিল, কিন্তু তার মন এমনভাবে জট পাকিয়ে গিয়েছিল যেন সে কোনো বড় ঝড়ের মধ্যে আটকে পড়েছে। সেই রাতে যখন ভাড়ো বাড়িগুলোর হলুদ আলো স্যাঁতস্যাঁতে জানালা থেকে বাইরে আসছিল, রমেশ এইমাত্র টিনের কৌটোর খাবার শেষ করেছিল যে তার ফোন বাজল। একটি অচেনা নম্বর থেকে একটি বার্তা এলো, কাল আমি আর আমার মেয়ে তোমার সাথে দেখা করে সব কথা পরিষ্কার করতে চাই। নিচে নাম লেখা ছিল শ্রীমতী সাবিত্রী। রমেশ স্ক্রিনটার দিকে তাকিয়ে রইল। তার হৃদয় হঠাৎ সংকুচিত হল। সে বুঝতে পারছিল না যে তার খুশি হওয়া উচিত, চিন্তিত হওয়া উচিত, নাকি লজ্জিত হওয়া উচিত। এতদিন ধরে অমীমাংসিত প্রশ্নগুলোতে জড়িয়ে থাকার পর অবশেষে সেই সময়ে এসেছিল যখন সবকিছু সামনে আসতে চলেছে।
পরের দিন সকালে রমেশ এক জট পাকানো মন নিয়ে শ্রীমতী সাবিত্রীর বাড়িতে পৌঁছল। বাংলোটি তেমনই ছিল, উঁচু লোহার গেট, সাদা দেওয়াল, বোগেনভিলিয়ার লতাগুলো যা পাথরের পথে হালকা গোলাপি ছায়া ফেলছিল। গেটটি আগেই খোলা ছিল। পরিচারিকা হেসে তাকে ভেতরে আসার ইশারা করল। বৈঠকখানা সকালের রোদে ঝলমল করছিল, ঝাড়বাতি টিমটিম করছিল। চায়ের টেবিলের ওপর মিষ্টি এবং পদ্ম চায়ের পাত্র সাজানো ছিল, যার ধীর ধীর সুগন্ধ ছড়িয়ে পড়ছিল। শ্রীমতী সাবিত্রী তার পরিচিত চেয়ারে বসেছিলেন, এখনও গাঢ় রঙের শাড়ি পরা, চুল পরিপাটি করে বাঁধা। তার মুখ গতকালের চেয়ে বেশি গম্ভীর ছিল। তার পাশে প্রিয়া ছিল, সেই যুবতী ডিরেক্টর যিনি রমেশকে তার কঠোর মনোভাব এবং ঠান্ডা চোখ দিয়ে চমকে দিয়েছিলেন। তুমি এসেছো বাবা? শ্রীমতী সাবিত্রী ধীরে ধীরে হাসলেন। বসে পড়ো, মাকে কিছু পরিষ্কার করে বলতে হবে। রমেশ মা শব্দটি শুনে কিছুটা ইতস্তত করল। প্রিয়া কিছু বলল না, শুধু ধীরে ধীরে মাথা ঝুঁকালো। তার চোখ না তো অভিবাদন জানাচ্ছিল আর না তো সতর্ক ছিল। রমেশ চেয়ারে বসে গেল, দু হাত নিজের কোলে রাখা। তার চোখ শ্রীমতী সাবিত্রীর জন্য অপেক্ষা করছিল। শ্রীমতী সাবিত্রী ধীরে ধীরে চা ঢাললেন এবং কাপটি রমেশের সামনে রাখলেন। তার কণ্ঠস্বর ধীর কিন্তু বিষণ্ণ ছিল। সেদিন আমি তোমার সাথে একটু মিথ্যে বলেছিলাম। আমি কেবল একজন পথ হারানো বুড়ি ছিলাম না। আসলে আমি মুম্বাই এসেছিলাম আমার মেয়ের সাথে দেখা করতে, আর আমার মেয়ে প্রিয়াই হলো সেই। পরিবেশ এক মুহূর্তের জন্য শান্ত হয়ে গেল। রমেশ চোখ পিটপিট করল এবং তারপর প্রিয়ার দিকে ঘুরল। তার ঠোঁট নড়ল, কিন্তু কোনো শব্দ বেরোল না। আপনি এর মেয়ে? সে ধীরে ধীরে জিজ্ঞাসা করল। প্রিয়া মাথা নেড়েছিল। তার চোখ না এড়িয়ে যাচ্ছিল আর না খুব বন্ধুত্বপূর্ণ ছিল। শ্রীমতী সাবিত্রী বললেন, আমি তোমার কাছে সবসময় গোপন রাখতে চাইনি, কিন্তু আমি ভেবেছিলাম সঠিক সময় বলা উচিত। তুমি একজন ভালো মানুষ। আমি সেই বৃষ্টির রাতেই এটা অনুভব করেছিলাম। তুমি না থাকলে হয়তো আমি কখনো বাড়ি ফিরতে পারতাম না। রমেশ মাথা নিচু করল। আমি শুধু সেটাই করেছি যা যে কারো করা উচিত ছিল। আপনি বেশি ভাববেন না। শ্রীমতী সাবিত্রী তার হাত ধরলেন। তার চোখ উষ্ণ ছিল। কিন্তু আমার জীবনে আমি তোমার মতো মানুষের সাথে খুব কমই দেখা করেছি। তুমি খুব ভালো এবং সৎ। আমি তোমাকে সত্যিই খুব মানি। প্রিয়া হালকা করে ঠোঁট কুঁচকাল। মা, আপনি এমনভাবে বলছেন যেন সম্পর্ক পাকা করছেন। রমেশের মুখ লাল হয়ে গেল, আর শ্রীমতী সাবিত্রী তার মেয়ের দিকে তাকিয়ে রইলেন। তুমি তার সাথে এমনভাবে কথা বলো না। তোমার কি মনে হয় না রমেশ ভালো? প্রিয়া কাঁধ ঝাঁকাল। ভালো কি না তা আমি বলতে পারবো না, কিন্তু আমি ডিরেক্টর। আমাকে আমার ভূমিকা পালন করতে হবে। কোম্পানির নিয়ম আছে, কর্মচারীদের পারফরমেন্সের ভিত্তিতে বরখাস্ত করা হয়। কোনো বাইরের ব্যাপারের জন্য তা পরিবর্তন করা যায় না। ঘরের পরিবেশ হঠাৎ ভারী হয়ে গেল। রমেশ তখনও চুপচাপ বসেছিল। তার চোখ সামনে রাখা চায়ের কাপে স্থির ছিল। শ্রীমতী সাবিত্রী তার মেয়ের দিকে কিছুক্ষণ দেখলেন এবং তারপর একটি গভীর নিঃশ্বাস নিলেন। বেটি, কখনো কখনো আমাদের বেতন এবং পরিসংখ্যানের আগে মানবতাকে রাখতে হয়। আপনি কখনো কাজে আবেগ আসতে দেননি। প্রিয়া সংযত স্বরে উত্তর দিল। আমি আপনাকে সম্মান করি মা, কিন্তু আমারও নিজস্ব নীতি আছে। রমেশ একটি গভীর নিঃশ্বাস নিল এবং তারপর ধীরে ধীরে বলল, আমি বুঝি, আর আমি এখানে কারো কাছে কিছু চাইতে বা অভিযোগ করতে আসিনি। আমি শুধু জানতে চেয়েছিলাম যে সবকিছু সত্যি। প্রিয়া ধীরে ধীরে মাথা নাড়ল। সত্যি, আমি এর মেয়ে। আমি বিকাশ গার্মেন্টসের প্রোডাকশন ডিরেক্টর এবং ছাঁটাইয়ের তালিকায় আপনাকে অপর্যাপ্ত পারফরমেন্সের কারণে অন্তর্ভুক্ত করা হয়েছিল। রমেশ মাথা নাড়ল। কোনো জোরালো প্রতিক্রিয়া দেখাল না। হয়তো সে এটা আগেই অনুমান করে নিয়েছিল। শুধু মনে সামান্য হতাশা ছিল। আমি তোমার এই পদ্ধতির সাথে একমত নই, শ্রীমতী সাবিত্রী বললেন। তার কণ্ঠস্বর কিছুটা কাঁপছিল। সে আমাকে সাহায্য করল, আর তুমি তার সাথে এমন করলে। মা, আমি কৃতজ্ঞ যে তিনি আপনাকে সাহায্য করেছেন, কিন্তু সেই এক রাতের জন্য আমি পুরো সিস্টেমের সিদ্ধান্ত পরিবর্তন করতে পারি না। আমি এটা করতে পারি না। রমেশ উঠে দাঁড়াল, দুজনকে নমস্কার করল। আমাকে ডাকার জন্য ধন্যবাদ মাতাজি, এবং সবকিছু পরিষ্কার করে বলার জন্য ধন্যবাদ প্রিয়া ম্যাডাম। আমি আমার ঘরে সবকিছু গুছিয়ে কিছুদিনের জন্য গ্রামে যাব। আমার বাবা অসুস্থ, আমার মায়ের কাউকে প্রয়োজন। প্রিয়া হঠাৎ মাথা তুলল। তার চোখে একটি আলোড়ন সৃষ্টি হল। আপনার বাবা খুব অসুস্থ? সে জিজ্ঞাসা করল। প্রথমবারের মতো তার কণ্ঠে কিছুটা কোমলতা ছিল।
এখনও ঠিক করে জানি না। মা বলছিলেন যে কিছুদিন ধরে খুব দুর্বল হয়ে গেছেন। আমি কয়েকদিনের ছুটি নিয়ে তার দেখাশোনা করার জন্য যাওয়ার কথা ভাবছিলাম। পরিবেশ শান্ত হয়ে গেল। শ্রীমতী সাবিত্রী চেয়ারের হাতল শক্ত করে ধরলেন, আর প্রিয়া তাকে দেখছিল, যেন সে কিছু খুব গভীর ভাবছে। শ্রীমতী সাবিত্রী উঠলেন এবং ভেতরের ঘরে চলে গেলেন। দুজনকে একা ছেড়ে দিলেন। যখন ঘরের দরজা বন্ধ হয়ে গেল, তখনও প্রিয়া কিছু বলল না। রমেশ তাকে দেখল, যাওয়ার জন্য প্রস্তুত ছিল, কিন্তু সেই সময় তার চোখে কিছু স্পষ্ট ছিল। এখন ঠান্ডা নয়, বরং যেন কিছু দ্বিধা ছিল। সেই সন্ধ্যায় শ্রমিকদের বস্তিতে অদ্ভুত ভাবসা গরম ছিল। রমেশের ঘরে লাগানো পুরনো পাখা খড়খড় করছিল, এবং বাইরে করিডোরে ফিসফিসানির আওয়াজ শুকনো ঘাসে লাগা ছোট আগুনের মতো ছড়িয়ে পড়তে লাগল। শুনেছি সেই রমেশ ডিরেক্টরের মাকে চেনে। হে ভগবান, সেই মেন্টেনেন্সের ছেলেটা! কিন্তু ডিরেক্টরের মা আমাদের এই বস্তিতে কয়েকদিন কেন থাকলেন? সে কি দারিদ্র্যের নাটক করছিল? হ্যাঁ, আমি তাকে সেই বুড়ি মহিলার জন্য কয়েকবার অপেক্ষা করতে দেখেছি। গতকাল তো সে তাদের জন্য ফলও নিয়ে গিয়েছিল। কানাকানি প্রতি মুহূর্তে দ্রুত হচ্ছিল। বস্তির কিছু মহিলা প্রতি সন্ধ্যায় করিডোরের কোণে জড়ো হতো, হাতে পাখা ঝোলাত। তাদের চোখ চারদিকে ঘুরত, যেন গসিপের জন্য কোনো নতুন খবর খুঁজছে। ঘর নম্বর 6, যেখানে রমেশ থাকত, কৌতূহলের কেন্দ্রবিন্দু হয়ে গেল। যদিও দরজা বন্ধ ছিল, কিন্তু সবাই অনুমান করছিল যে ভেতরে কোনো রহস্য লুকিয়ে আছে। বস্তির মালকিন মায়া আন্টি আজ সন্ধ্যায় বাজার থেকে ফিরলে তাকেও থামানো হলো। মায়া আন্টি, আপনি কিছু জানতে পারলেন? আপনার বস্তির রমেশ হয়তো কোনো ধনী বাড়ির জামাই হতে চলেছে। কেমন জামাই? আমি তো তাকে কাজ থেকে ফিরতে দেখেছি। মুখে এখনো ক্লান্তি আছে, কিছুই রাজকীয় নয়। মায়া আন্টি অর্ধেক বিশ্বাস অর্ধেক সন্দেহে উত্তর দিলেন, কিন্তু তার মনেও আলোড়ন সৃষ্টি হয়েছিল। সন্ধ্যায় যখন রমেশ কাজ থেকে ফিরল, এখনও পোশাক বদলায়নি যে দরজায় একটি হালকা টোকা পড়ল। দরজা খুলতেই মায়া আন্টি দাঁড়িয়েছিলেন, হাতে গরম ক্ষীরের বাটি ছিল। আমি একটু বেশি বানিয়েছিলাম, ভাবলাম তোমাকে দিয়ে দিই, কিছু খেয়ে নাও। আজকাল কোনো সুখবর আছে কি? রমেশ এক মুহূর্তের জন্য থামল, কিন্তু তারপর হালকা হাসির সাথে ক্ষীরের বাটিটা নিল। না আন্টি, আমি তো তেমনই আছি, কাজ করি, বাড়ি এসে ঘুমিয়ে পড়ি, এতে কিসের সুখবর? মায়া আন্টি মাথা ঝুঁকিয়ে সেই যুবকের চোখের গভীরে দেখলেন। লোকে অনেক কথা বলছে যে তুমি ডিরেক্টরের মায়ের খুব কাছাকাছি। কেউ কেউ তো এটাও বলছে যে তুমি ভরসা পেয়ে গেছো, এখন চাকরি হারানোর কোনো ভয় নেই। রমেশ একটি গভীর নিঃশ্বাস নিল। তার চোখে কিছুটা বিষাদ ছিল। আন্টি, আপনারা লোকের কথায় কান দেবেন না। আমি তো শুধু একজন শ্রমিক, যার সাহায্য করতে পারি করে দিই। আমার কোনো ভরসা নেই। আমি তো নিজেই এখন সমস্যায় আছি, চাকরি থেকে বরখাস্ত হওয়ার কারণে। মায়া আন্টি ধীরে ধীরে জিজ্ঞাসা করলেন। রমেশ মাথা নেড়েছিল এবং ধীরে ধীরে ক্ষীরের বাটিটা টেবিলের উপর রাখল। তার কণ্ঠস্বর ছিল সপাট। ওরা আমাকে বের করে দিয়েছেন। আমি পরশুই চাকরি ছাড়ার কাগজে সই করেছি। আমার কোনো ভরসা নেই। মায়া আন্টি স্তব্ধ হয়ে গেলেন। কিছুক্ষণ পর তিনি একটি গভীর নিঃশ্বাস নিলেন। সাহস রাখো বাবা, আজকাল কে আর কোনো ভালো মানুষের কথায় বিশ্বাস করে? কারো সাহায্য করলেও লোকে কথা শোনায়। সেই রাতে রমেশ তার পুরনো খাটে শুয়েছিল। পাখা তখনও ঘুরছিল, কিন্তু বুকে ওঠা গরম দূর করতে পারছিল না। তার ডিরেক্টর প্রিয়ার গম্ভীর চোখ, তার কঠোর শব্দ এবং শ্রীমতী সাবিত্রী, সেই ভালো মা যিনি কৃতজ্ঞতা এবং মা মেয়ের সম্পর্কের মধ্যে আটকে ছিলেন, মনে পড়ছিল। ফোন হালকা করে কাঁপল। শ্রীমতী সাবিত্রীর একটি বার্তা ছিল। কাল একটি ছোট পারিবারিক বৈঠক আছে, মা চায় তুমি এসো, জরুরি। রমেশ বার্তাটি কয়েকবার পড়ল। সে তৎক্ষণাৎ উত্তর দিল না। বাইরে করিডোরে চপ্পলের আওয়াজ আবার প্রতিধ্বনিত হল। তারপর কেউ ধীরে করে বলল, কাল হয়তো সে তার ধনী প্রেমিকার বাড়িতে যাচ্ছে। বন্ধুরা, রমেশ বাইরে এলো। কিছুক্ষণ দরজার কাছে দাঁড়িয়ে রইল। সংকীর্ণ বস্তি দেখল। হলুদ দেওয়াল, মাকড়সার জালের মতো ছড়িয়ে থাকা বিদ্যুতের তার, লুকিয়ে লুকিয়ে দেখতে থাকা চোখ, মাথা নাড়তে থাকা লোক। গভীর নিঃশ্বাস। সে জানত যে আরও এক কদম বাড়ালেই গুজব আরও বাড়বে এবং ভারী হয়ে উঠবে। তার আত্মসম্মান একটি টান টান সুতোর মতো ছিল, যা আরও একটি ধাক্কায় ছেড়ে যেতে পারত। সে ঘরে ফিরে এলো, চেয়ারে বসল, ফোন বের করল। তার আঙুলগুলো উত্তর দেওয়ার আগে ইতস্তত করছিল। অবশেষে সে একটি ছোট বার্তা পাঠাল, জি, আমি আসব। বাইরে হালকা বৃষ্টি শুরু হলো। এত জোরে নয় যে গরম কমতে পারে, কিন্তু এতটাই যথেষ্ট ছিল যে আগে থেকেই ভারী মনের ওপর আরও একটি চিন্তার স্তর জমে যায়।
মনে অনেক সন্দেহ থাকা সত্ত্বেও রমেশ শ্রীমতী সাবিত্রীর ডাকে গেলেন। সেই পরিচিত বাংলোর গেটে ঢোকার আগে সে কয়েক সেকেন্ড চুপচাপ দাঁড়িয়ে রইল। উঠোনে লাগানো তালগাছগুলোকে সন্ধ্যার হাওয়ায় দুলতে দেখল। সে একটি গভীর নিঃশ্বাস নিল, তার সামান্য ভাঁজ পড়া শার্টের কলার ঠিক করল এবং তারপর ঘণ্টা বাজাল। পরিচারিকা দরজা খুলল এবং ধীরে করে হাসল। রমেশ বাবা এসে গেছেন? মালকিন খাবার ঘরে অপেক্ষা করছেন। খাবার ঘর আলোয় ঝলমল করছিল। একটি বড় গোল কাঠের টেবিলের ওপর খাবার পরিপাটি করে সাজানো ছিল। মাছের সুগন্ধ, সবজি এবং আচারের গন্ধ বাতাসে মিশেছিল। এই সব রমেশের হৃদয়ে একই সাথে উষ্ণতা এবং দ্বিধার অনুভূতি জাগাচ্ছিল। শ্রীমতী সাবিত্রী রান্নাঘর থেকে বেরিয়ে এলেন। তার হাতে তখনও একটি চামচ ছিল। রমেশকে দেখে তার মুখ উজ্জ্বল হয়ে উঠল। তুমি এসেছ? এসো, বসো, খাবার গরম আছে। রমেশ তাকে নমস্কার করল এবং তারপর শ্রীমতী সাবিত্রীর ডান দিকে বসা একজন বয়স্ক ব্যক্তিকে মাথা ঝুঁকিয়ে নমস্কার করল। শ্রীমতী সাবিত্রী পরিচয় করিয়ে দিলেন, এ আমার ছোট ভাই। ইনি কিছুদিন আগেই গ্রাম থেকে এসেছেন। মামাজি রমেশকে ভালো চোখে দেখলেন, মাথা নেড়েছিলেন। ও, তাহলে তুমি রমেশ? আমি আমার দিদির কাছ থেকে তোমার সম্পর্কে অনেক শুনেছি। খুব বুদ্ধিমান মনে হচ্ছে। রমেশ ধীরে ধীরে হেসে উত্তর দিল এবং টেবিলের কিনারায় বসল। কিছুক্ষণ পর প্রিয়া এলো। সে একটি সাধারণ সাদা শর্ট পরেছিল, চুল পিছনে বাঁধা ছিল, মুখে এখনও সেই শান্ত এবং পেশাদার ভাব ছিল। যখন দুজনের চোখাচোখি হল, ঘরের পরিবেশ এক সেকেন্ডের জন্য থেমে গেল। প্রিয়া মাথা নেড়েছিল। নমস্কার। জি নমস্কার ডিরেক্টর। প্রিয়াজি। রমেশ ঘাবড়ে গিয়ে উত্তর দিল এবং ঘুরে গেল। খাবার শুরু হল। শ্রীমতী সাবিত্রী ক্রমাগত রমেশকে খাবার পরিবেশন করছিলেন। তার কণ্ঠে খুব আপনত্ব ছিল। আরও নাও বাবা, এই মাছটা অনেকক্ষণ ধরে রান্না করা হয়েছে, তাই এত সুস্বাদু হয়েছে। জি ধন্যবাদ মাতাজি। রমেশ মাথা ঝুঁকিয়ে ছোট ছোট গ্রাস খেল। চেষ্টা করছিল যাতে তার চামচ না কাঁপে। মামাজি ধীরে ধীরে এক গ্রাস নিলেন এবং বললেন, অনেক সময় পর বাড়িতে এমন খাবার রান্না হয়েছে। এইসব রমেশ ছেলের জন্য। ভালো মানুষের সাথেই ভালো হয়। প্রিয়া চুপ ছিল, শুধু ধীরে ধীরে খাচ্ছিল। শ্রীমতী সাবিত্রী তার মেয়ের দিকে দেখছিলেন, যেন তিনি তার কথা বলার অপেক্ষা করছিলেন। কিন্তু যখন সে কিছু বলল না, তখন তিনি নিজেই কথা শুরু করলেন। প্রিয়া, তোমার মনে আছে আমি তোমাকে বলেছিলাম যে আমি পথ হারিয়ে ফেলেছিলাম? রমেশই সেই রাতে আমাকে বাড়ি পৌঁছে দিয়েছিল। হ্যাঁ মা, আমি জানি। আমি প্রথম সাক্ষাতেই তাকে ধন্যবাদ জানিয়েছিলাম। কিন্তু চাকরি থেকে বরখাস্ত করে ধন্যবাদ দেওয়া, এটা আমি মানতে পারছি না। পরিবেশ একদম শান্ত হয়ে গেল। মামাজি তার ভাগ্নির দিকে তাকালেন, সামান্য ভ্রু কুচকাল। প্রিয়া তখনও শান্ত কণ্ঠে বলল, মা, কোম্পানির কাজে আবেগ আনা যায় না। যদি সবাই সামান্য কৃতজ্ঞতার জন্য নিয়ম ভাঙে, তাহলে ফলাফলের দায়িত্ব কে নেবে? শ্রীমতী সাবিত্রী একটি গভীর নিঃশ্বাস নিলেন, চামচ নিচে রেখে দিলেন। তার চোখে স্পষ্ট হতাশা ঝরছিল। আমি তোমাকে এটা বলিনি যে তুমি রমেশকে আমার কারণে রাখো। আমি শুধু চাই যে তুমি লোকেদের হৃদয় দিয়ে দেখো। জীবনে সম্পর্কই মানুষকে দীর্ঘ সময় ধরে একসাথে রাখে, নিয়ম নয়। রমেশ মাথা নিচু করল। তার হাতে ধরা বাটি শক্ত হয়ে গেল। সে মামের ঝগড়ার কারণ হতে চাইছিল না, কিন্তু প্রিয়ার প্রতিটি শব্দ তার হৃদয়ে বিঁধছিল। মামাজি ধীরে ধীরে তার চামচ নিচে রাখলেন। আমি শিক্ষার ক্ষেত্রে বহু দশক কাজ করেছি। আমি শুধু একটি কথা বলবো, মানুষের পরিচয় এই দিয়ে হয় যে সে ক্ষমতা পাওয়ার পর অন্যদের সাথে কেমন ব্যবহার করে। প্রিয়া তার মামা এবং তারপর তার মায়ের দিকে তাকালো। তার চোখ এখন আর ততটা ঠান্ডা ছিল না, কিন্তু পুরোপুরি নরমও ছিল না। একটি দীর্ঘ নীরবতা নেমে এলো। কেবল শ্রীমতী সাবিত্রীর চামচের আওয়াজ আসছিল, যিনি রমেশের বাটিতে আরও সবজি দেওয়ার চেষ্টা করছিলেন, যেন তিনি সেই ভারী ভাবটা পূরণ করতে চাইছিলেন। আমি খেয়ে নিয়েছি, এবার আমি তাড়াতাড়ি বেরোচ্ছি। রমেশ সেই দমভণ্ড করা পরিবেশ ভাঙতে ভাঙতে বলল, বাড়িতেও কিছু কাজ আছে। ঠিক আছে বাবা। শ্রীমতী সাবিত্রী মাথা নেড়েছিলেন। তার কণ্ঠস্বর ধীর হয়ে গেল, কিন্তু যখনই ফুরসত পাবে মায়ের সাথে দেখা করতে অবশ্যই এসো। রমেশ উঠে দাঁড়ালো, সবাইকে নমস্কার করল। যখন তার চোখ প্রিয়ার উপর পড়ল, তখন সে কিছু বলল না, কিন্তু তার চোখে এখনও একটি দৃঢ়তা ছিল। কোনো রাগ নেই, কোনো অভিযোগ নেই,
শুধু একটি বিষাদ এবং হতাশার পাতলা স্তর ছিল। যখন রমেশ চলে গেল, শ্রীমতী সাবিত্রী তার মেয়ের দিকে ফিরলেন। তার কণ্ঠস্বর ধীর কিন্তু তিরস্কারে ভরা ছিল। তুমি এখনও বোঝোনি, তোমার বাবার চলে যাওয়ার পর আমি আজ পর্যন্ত রমেশের মতো অপরিচিতদের কারণেই বেঁচে আছি। একটি মেয়ে যতই যোগ্য হোক না কেন, যদি সে নিজেকে অন্যদের জায়গায় রেখে দেখতে না পারে, তাহলে সে বাইরে থেকে সফল হলেও ভেতর থেকে শূন্যই থাকবে। প্রিয়া উত্তর দিল না। সে উঠল এবং সিঁড়ির দিকে চলে গেল। তার প্রতিটি পদক্ষেপ পাথরের মতো ভারী ছিল। তার মনে রমেশের সেই সময়ের শান্ত চোখ যে কোনো শব্দের চেয়ে বেশি পরিষ্কার দেখা যাচ্ছিল। এখনও পুরোপুরি সকাল হয়নি। সূর্যের আলো তখনও শ্রমিকদের বস্তির টিনের ছাদগুলোতে আটকে ছিল। রমেশ উঠেছিল। সে বারান্দায় রাখা একটি পুরনো কাঠের চেয়ারে চুপচাপ বসেছিল। হাতে গরম কালো কফির কাপ ছিল, যা সে পান করছিল না। কাল রাতে তার ঘুম হয়নি। আগের দিনের খাবারে শ্রীমতী সাবিত্রীর কথা এবং প্রিয়ার চোখ তার মনে মেঘের মতো ঘুরছিল। তখনও পুরোপুরি সকাল হয়নি। রাতের বৃষ্টির পর আকাশ পরিষ্কার ছিল। হালকা রোদ সবুজ গাছপালা ভেদ করে কোম্পানির গেটের সামনে পরিষ্কার রাস্তায় পড়ছিল। রমেশ পঞ্চম তলায় ডিরেক্টরের অফিসের কাঁচের দরজার সামনে দাঁড়িয়েছিল। তার মন দ্বিধায় ছিল। সে তার পুরনো কাপড়ের ব্যাগটা শক্ত করে ধরে রেখেছিল। তার হৃৎস্পন্দন দ্রুত হচ্ছিল। এটা স্পষ্ট ছিল না যে এটা ঘাবড়ানোর কারণে নাকি দুশ্চিন্তার কারণে। সহকারী তাকে ভেতরে ডাকল। অফিস সকালের রোদে ঝলমল করছিল। আধুনিক আসবাবপত্র ছিল, কিন্তু খুব বেশি আনুষ্ঠানিকতা ছিল না। টেবিলের ওপর ফাইলগুলোর পাশে একটা ছোট গাছ রাখা ছিল। প্রিয়াকার কাজের টেবিলের পিছনে বসেছিল। রমেশকে ভেতরে আসতে দেখে সে মাথা নেড়ে অভিবাদন করল। আপনি ঠিক সময়ে এসেছেন, বসুন। রমেশ ধীরে ধীরে মাথা নেড়েছিল। চেয়ার টেনে সামনে বসল। যদিও তার ভেতরে একটা ঝড় চলছিল, তবুও সে তার স্বাভাবিক শান্ত মেজাজে ছিল। আমি আপনার প্রস্তাব নিয়ে ভেবেছি। রমেশ ঘুরিয়ে ফিরিয়ে কথা না বলে শুরু করল। কিন্তু সত্যি বলতে নূতন কাজটা সম্পর্কে আমি এখনও ঠিকভাবে বুঝতে পারিনি। প্রিয়া মাথা নেড়েছিল, যেন সে আগে থেকেই প্রস্তুত ছিল। আমি আপনাকে যে পদের জন্য ডাকতে চাইছি সেটা হলো স্যাম্পল সরঞ্জামগুলোর রক্ষণাবেক্ষণের জন্য টেকনিক্যাল টিমের প্রধান। এই প্রজেক্টটি শীঘ্রই আবার শুরু হতে চলেছে। এর জন্য এমন একজন লোকের প্রয়োজন যার ব্যবহারিক অভিজ্ঞতা আছে এবং যিনি সমস্যাকে ভয় পান না। আমার মনে হয় আপনি এর জন্য উপযুক্ত। রমেশ ভ্রু কুঁচকাল। আমি কোনো আনুষ্ঠানিক পড়াশুনো করিনি, শুধু দীর্ঘদিন কাজ করার কারণে মেশিনগুলোর সাথে পরিচিত। ভয় হচ্ছে যে লোকে বলবে আমি কারো সুপারিশে এসেছি। প্রিয়া ধীরে ধীরে তার কথা কাটল। এখানে কেউ সুপারিশে আসে না। আমি আবেগের ভিত্তিতে কাজ করি না। যদি আপনার মা আপনার কথা উল্লেখ না করতেন, তাহলে হয়তো আমি আপনার ফাইলটা আবার মন দিয়ে দেখতাম না। কিন্তু যখন আমি দেখলাম, তখন আমার মনে হলো আপনার দক্ষতা যথেষ্ট। তার কণ্ঠস্বর উচ্চ ছিল না, কঠোর ছিল না, কিন্তু স্পষ্ট এবং চূড়ান্ত ছিল। রমেশ সরাসরি প্রিয়ার চোখের দিকে তাকাল। এখন সেগুলোতে আগের মতো শীতলতা ছিল না, বরং এমন একজন ব্যক্তির বিশ্বাস ছিল যিনি জানেন যে তিনি কি করছেন। আমার ভয় হচ্ছে যে অন্যরা এমন ভাববে না। রমেশ ধীরে ধীরে বলল, আমার বস্তিতে লোকে ইতিমধ্যেই কথা বলাবলি করছে। এখনও কিছু হয়নি, আর লোকে বলতে শুরু করেছে যে আমি কারো সুবিধা নিচ্ছি। প্রিয়া একটি গভীর শ্বাস নিল। আমি বুঝি, কিন্তু তারা তো আপনার জীবনযাপন করছেন না। যদি আপনি কাজ করে দেখান, তাহলে কেউই বেশি দিন কিছু বলতে পারবে না। কিছুক্ষণ পর সে প্রজেক্টের ফাইল টেবিলের ওপর এগিয়ে দিল। এটা প্রাথমিক পরিকল্পনা। টেকনিক্যাল টিমে 5 জন লোক থাকবে। আপনি অগ্রগতির উপর নজর রাখবেন এবং আমাকে রিপোর্ট করবেন। রমেশ কিছু পাতা উল্টালো। তার চোখ দ্রুত প্রযুক্তিগত বিবরণ এবং কাজের নোটগুলোর ওপর ঘুরল। কিছু অংশ ছিল যে সে জানত না, কিন্তু সেগুলো খুব অপরিচিতও ছিল না। আমার একটা শর্ত আছে। রমেশ মাথা তুলল। আপনি বলুন, আমি চেষ্টা করব। কিন্তু যদি 1 মাস পর আমার মনে হয় যে আমি এটা করতে পারছি না, তাহলে আমি নিজেই চাকরি ছেড়ে দেব। না আপনাকে বিরক্ত করব, না আপনার মাকে। প্রিয়া কিছুটা অবাক হলো, কিন্তু তারপর হাসল। বাতাসের মতো হালকা হাসি, যা সাধারণ সৌজন্যমূলক ছিল না, বরং অনেক বেশি সহজ ছিল। তাহলে আমরা আবার শুরু করি। আমার বিশ্বাস আপনি আমাকে হতাশ করবেন না। রমেশ মাথা নেড়েছিল। প্রথমবারের মতো তার মনে হলো যে তার সম্মান দয়ার কারণে নয়, বরং দক্ষতার কারণে করা হচ্ছে। এই কথা তাকে যে কোনো অজুহাতের চেয়ে বেশি শান্তি দিল। অফিস থেকে বেরিয়ে রমেশ লিফটের বদলে সিঁড়ি দিয়ে নিচে নামল। সে ধীরে ধীরে হাঁটতে চাইছিল, যাতে ঠিকভাবে ভাবতে পারে, যাতে আসন্ন পরিবর্তনগুলো অনুভব করতে পারে। নিচে উঠোনে কিছু শ্রমিক বাগান পরিষ্কার করছিল।
ঘাস কাটার মেশিনের আওয়াজ প্রতিধ্বনিত হচ্ছিল। হালকা বাতাস বইছিল, যাতে ফুলের গন্ধ ছিল। রমেশ এক মুহূর্তের জন্য থামল, একটি গভীর শ্বাস নিল এবং তারপর হাসল। হয়তো একটি নতুন যাত্রা এখান থেকেই শুরু হচ্ছিল। ঠিক 1 মাস পর উৎপাদন কারখানা যেন একটি নতুন রূপে ছিল। সেই মেশিনগুলো, যা একসময় টেকনিক্যাল গোডাউনে চুপচাপ পড়ে থাকত, এখন মসৃণভাবে চলছিল, যেন কোনো দক্ষ কারিগরের ধীর শ্বাস। জানালা থেকে আসা তির্যক রোদ কারখানার মেঝেতে ঝলমল করছিল, যা এতটাই পরিষ্কার ছিল যেন প্রতিদিন সাবধানে পরিষ্কার করা হয়েছে। রমেশ দেওয়ালে লাগানো অগ্রগতির চার্টের পাশে দাঁড়িয়েছিল, হাতে লাল কলম নিয়ে স্যাম্পল প্রজেক্টের চূড়ান্ত পর্যায় সম্পন্ন করার চিহ্ন লাগাচ্ছিল। 5 জনের টেকনিক্যাল টিম, যার নেতৃত্ব সে দিচ্ছিল, গত কয়েক সপ্তাহ ধরে একে অপরের সাথে যুক্ত ছিল। একসাথে খাওয়া, দুপুরে জেগে থাকা, স্ক্রু কষতে কষতে কবজিতে ব্যথা হওয়া। টিমের সবচেয়ে প্রবীণ কারিগর শ্রীমান সিং রমেশের কাঁধে ধীরে ধীরে চাপড় দিলেন। তুমি খুব চালাক ছেলে। আমি এমন টিম লিডার কখনো দেখিনি যে এত ভাবতে এবং করার সাহস রাখে। তোমার কারণে আমরা আবার সম্মান পেয়েছি। রমেশ শুধু হেসে হাত নেড়েছিল। যদি আপনাদের সবার সহযোগিতা না থাকত, তাহলে আমিও হাল ছেড়ে দিতাম। এটা আমাদের টিমের কাজ, সাফল্য পুরো টিমের। ঘটনাটা ছিল যে কাজের সময় রমেশ খুঁজে বের করল যে আমদানি করা কিছু পার্টস প্রায়শই অতিরিক্ত বা ভুল আকারের হতো, যার ফলে অপচয় হতো। সে তার টিমের সাথে মিলে অবশিষ্ট অংশগুলো ব্যবহার করার উপর গবেষণা করল এবং একটি নতুন প্রক্রিয়ার প্রস্তাব দিল, যার ফলে অ্যাসেম্বলির সময় কমে গেল কিন্তু নিরাপত্তা নিশ্চিত থাকল। ফলস্বরূপ কাঁচামালের খরচ 10% বেশি কমে গেল। প্রজেক্ট পরিকল্পনা থেকে 1 সপ্তাহ আগে শেষ হল। সেই সকালে যখন পুরো টিম চূড়ান্ত পরীক্ষা করছিল, প্রিয়া হঠাৎ এলো। সেই মার্জিত সাদা শার্ট, লম্বা স্কার্ট এবং উঁচু খোপা। সে ধীরে ধীরে প্রতিটি কাজের এলাকা দিয়ে হেঁটে গেল। তার সেক্রেটারি চুপচাপ পিছনে পিছনে নোট নিচ্ছিল। কেমন চলছে? প্রিয়া সরাসরি রমেশের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল। সম্পূর্ণ হয়েছে ডিরেক্টর ম্যাডাম, আপনি চূড়ান্ত পরীক্ষা করতে পারেন। সে পরিসংখ্যান রিপোর্ট নিল। তার চোখ ডেটা, চার্ট এবং প্রযুক্তিগত অঙ্কনগুলোর উপর ঘুরল। ধীরে ধীরে মাথা নেড়ে প্রিয়া পুরো টিমের দিকে ঘুরল। খুব ভালো কাজ করেছেন। আমি রিপোর্ট দেখেছি। এই প্রযুক্তিগত সমন্বয়গুলো কেবল খরচই বাঁচায়নি, বরং দক্ষতাও বাড়িয়েছে। এটাই এই মুহূর্তে কোম্পানির খুব প্রয়োজন। কারিগররা একে অপরের দিকে আনন্দের সাথে তাকালো। তারা কখনো ডিরেক্টরকে কারখানায় আসতে দেখেনি এবং কখনো সরাসরি এমন প্রশংসা শোনেনি। প্রিয়া রমেশের দিকে ঘুরলেন। তার চোখে স্বাভাবিকের চেয়ে সামান্য বেশি উষ্ণতা ছিল। এই সুযোগটাকে গুরুত্ব সহকারে নেওয়ার জন্য ধন্যবাদ। রমেশ বেশি কিছু না বলে হালকা করে মাথা নেড়ে উত্তর দিল। সে জানত যে সেই ডিরেক্টরের ব্যক্তিত্বের সাথে এই ধরনের প্রশংসা একটি বড় স্বীকৃতি ছিল। কয়েকদিন পর বড় হলে আয়োজিত পুরো কোম্পানির মিটিংয়ে প্রিয়া শত শত কর্মচারীর সামনে নতুন ত্রৈমাসিকের অবস্থার উপর রিপোর্ট দিচ্ছিল। যখন প্রজেক্টের সারাংশের অহা এলো, তখন সে টেকনিক্যাল টিমের উল্লেখ করতে কোনো দ্বিধা করল না। আমি স্যাম্পল প্রজেক্টের টেকনিক্যাল টিমের সৃজনশীলতা এবং প্রক্রিয়াকে সুবিন্যস্ত করার মানসিকতার প্রশংসা করতে চাই। বিশেষ করে রমেশজি, নতুন টিম লিডার, যিনি তার কাজ দিয়ে তার ক্ষমতা প্রমাণ করেছেন। কোনো অজুহাত নেই। নিচে বসা রমেশের মুখ কিছুটা লাল হয়ে গেল যখন সবাই তাকে ভিন্ন চোখে দেখতে শুরু করল। কেউ মাথা নেড়েছিল, কেউ অভিনন্দন জানানোর জন্য কাঁধে চাপড় দিল। অনেকেই যারা একসময় ডিরেক্টরের মায়ের সাথে তার পরিচিতি নিয়ে কানাকানা করত, এখন চুপ ছিল। কেবল সত্যিকারের প্রশংসা বাকি ছিল। পিছনে অতিথিদের সারিতে শ্রীমতী সাবিত্রী চুপচাপ বসেছিলেন, হাতে একটি ছোট জপমালা ঘোরাচ্ছিলেন। তার চোখ পুরো সময় রমেশের উপর ছিল। যখন মিটিং শেষ হল, তখন তিনি চুপচাপ উঠলেন, তার শাড়ি থেকে ফোন বের করলেন এবং কাউকে ফোন করলেন। হ্যাঁ, সে করে দেখিয়েছে, এবার তোমার পালা। তিনি ফোনের অন্য পাশের লোকটির নাম নিলেন না, শুধু ধীরে ধীরে হাসলেন। একটি মায়ের হাসি, যিনি কেবল তার সন্তানকেই বড় হতে দেখেননি, বরং একজন অপরিচিতকেও নিজের পায়ে দাঁড় করাতে দেখেছেন। কোম্পানির চত্বরে কৃষ্ণচূড়ার গাছগুলোতে মৌসুমের শেষে তখনও কিছু লাল ফুল অবশিষ্ট ছিল। হালকা বাতাস বইল, কিছু পাপড়ি মাটিলে ঝরে পড়ল, একটা অদ্ভুত শান্ত দৃশ্য তৈরি করছিল। রমেশ পাশ দিয়ে গেল, মনে মনে ভাবছিল, তার জীবন কখন একটি নতুন মোড়ে এসে গেল। সন্ধ্যা শ্রীমতী সাবিত্রীর বাড়ির পিছনের উঠোনে একটা পাতলা রেশমি কাপড়ের মতো ধীরে ধীরে ছড়িয়ে পড়ল। দিনের শেষ রোদ এখন তীব্র ছিল না, শুধু এতটাই যাতে পুরনো তালগাছ এবং উজ্জ্বল বোগেনভিলিয়ার উপর একটা হলুদ আভা ফেলতে পারে। রান্নাঘর থেকে বাসনপত্রের ঠুনঠুন শব্দ আসছিল,
যাতে সেদ্ধ বুর্গি, সবজি এবং আচারের সাধারণ কিন্তু পরিচিত গন্ধ মিশেছিল। রমেশ গেটের সামনে দাঁড়িয়েছিল। তার ইস্ত্রি করা শার্টের আঁচল ঠিক করছিল। পায়ে ছিল পুরনো কিন্তু পরিষ্কার স্পোর্টস শু। সে কয়েক সেকেন্ড ইতস্তত করল এবং তারপর ভেতরে চলে গেল। এটা প্রথমবারের মতো ছিল না যখন সে বিস্ময় এবং দ্বিধার সাথে এখানে এসেছিল। আজ তার হৃদয়ে একটি অদ্ভুত উষ্ণতা ছিল, যেন সে বহু বছর পর বাড়ি ফিরছে। শ্রীমতী সাবিত্রী দরজা খুললেন। তার মুখটা উজ্জ্বল ছিল। তিনি হালকা বেগুনি রঙের শাড়ি পরেছিলেন, চুল পরিপাটি করে উঁচু করে বাঁধা ছিল। রমেশকে দেখে তিনি তার কাঁধে ধীরে ধীরে চাপড় দিলেন এবং মাথা ঝুঁকিয়ে ধীরে করে বললেন, আজ পারিবারিক ভোজন, তুমি আরাম করো, কোনো আনুষ্ঠানিকতা নেই। উঠোনে প্রিয়া আগে থেকেই উপস্থিত ছিল। সে বারান্দায় চপ্পলগুলো পরিপাটি করে রাখছিল। রমেশের ওপর চোখ পড়তেই সে ধীরে ধীরে মাথা নেড়েছিল। তার হাসি খুব বন্ধুত্বপূর্ণ ছিল না, কিন্তু এখন আর আগের মতো দূরত্বও ছিল না। খাবার উঠোনের মাঝে বোগেনভিলিয়ার ছায়ায় পরিবেশন করা হয়েছিল। পদগুলো সাধারণ ছিল কিন্তু সুস্বাদু। সেদ্ধ মুরগি, লেবু এবং নুন লঙ্কা দিয়ে সবজি এবং কড়া আচার। শ্রীমতী সাবিত্রী সাবধানে প্রতিটি বাটিতে ভাত পরিবেশন করলেন এবং তারপর একে একে সবাইকে দিলেন। আগে যখন আমরা গরিব ছিলাম তখন খাবারে শুধু সামান্য সবজি আর চাটনি থাকত, তবুও পুরো পরিবার খুশি থাকত। এখন পরিস্থিতি ভালো, কিন্তু আমার এখনও এই খাবারটাই পছন্দ। এটা খেলে পুরনো দিনের কথা মনে আসে। রমেশ চুপচাপ শুনতে থাকল। তার চোখ গভীর সম্মানের সাথে তার দিকে ছিল। সে বুঝল এটা কেবল খাবার ছিল না, বরং অনুভূতি ছিল যা বয়স্করা লালন করে, কারণ সময় সেগুলোকে ফিরিয়ে কিনতে পারে না। প্রিয়া রমেশের বাটিতে একটুকরো মুরগি রাখল, একটি ছোট্ট পদক্ষেপ যা শ্রীমতী সাবিত্রীকে হাসতে বাধ্য করল। খাবারের টেবিলের পরিবেশ আরও কিছুটা আপন হয়ে গেল। ভোজন সাধারণ কথাবার্তা এবং হালকা হাসির সাথে কাটল। যখন পরিষ্কার করার সময় এলো, প্রিয়া রমেশকে বলল, আপনি কি কাল খালি আছেন? আমি আপনাকে কোম্পানির একটি নতুন প্রজেক্টে অন্তর্ভুক্ত করতে চাই। এটা সহকারী কারখানার জন্য প্রযুক্তিগত প্রক্রিয়া ডিজাইন করার বিষয়। সেই জায়গায় অভিজ্ঞতা এবং উচ্চ দায়িত্বশীলতার একজন ব্যক্তির প্রয়োজন। রমেশ কিছুটা অবাক হল। সে ভাবেনি যে প্রিয়া এই সময় কাজের কথা বলবে, কিন্তু তার চোখ এখন আর আগের মতো ঠান্ডা ছিল না, বরং সেগুলোতে কিছুটা বিশ্বাস এবং সম্মান ছিল। যদি আপনি সম্মত হন তাহলে আমরা তাড়াতাড়ি শুরু করব, কিন্তু যদি আপনি এখন প্রস্তুত না হন তাহলে আপনি আরও ভাবতে পারেন, কোনো তাড়া নেই। রমেশ শ্রীমতী সাবিত্রীর দিকে তাকাল। তিনি কিছু বললেন না, শুধু চুপচাপ হাসলেন। তার চোখ সন্ধ্যার রোদর মতো উষ্ণ ছিল। সে মাথা নেড়েছিল। তার কণ্ঠস্বর ধীর ছিল। আমাকে ভাবার জন্য এক রাত দিন, কিন্তু হয়তো আমি উত্তরটা জানি। বাতাস উঠোন দিয়ে বয়ে গেল। বোগেনভিলিয়ার কিছু ফুল টেবিলের ওপর ঝরে পড়ল। বাইরে রাস্তায় মোটরসাইকেলের আওয়াজ দূরে সরে গেল, যেন একটি শান্ত দিন শেষ হচ্ছে। খাবার শেষ হয়ে গিয়েছিল, কিন্তু কেউই তাড়াতাড়ি বিদায় নিতে চাইছিল না। প্রিয়া রমেশকে গেট পর্যন্ত এগিয়ে দিতে এলো। প্রথমবারের মতো সে নিজেই বলল, আমি দুঃখিত যে আমি আপনার মূল্য আগে বুঝতে পারিনি। রমেশ শুধু হেসে মাথা নেড়েছিল। প্রত্যেকেরই একে অপরকে বুঝতে সময় লাগে। আপনি ভুল ছিলেন না, শুধু সময়টা সঠিক ছিল না। যাওয়ার আগে সে ঘুরল এবং শ্রীমতী সাবিত্রীর দিকে তাকাল। তার কণ্ঠস্বর উষ্ণ ছিল। সবকিছুর জন্য ধন্যবাদ মাতাজি। শ্রীমতী সাবিত্রী ধীরে ধীরে মাথা নেড়েছিলেন। তার কণ্ঠস্বর ধীর ছিল। জীবনে কিছু সম্পর্ক এমন হয় যার কোনো অনুমান করা যায় না। শুধু সত্যি মন নিয়ে বাঁচো, খুশি দেরিতে হলেও তোমার কাছে ফিরে আসবে। রমেশের ছায়া গলি পিছনে ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। প্রিয়া কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল এবং তারপর বাড়ির ভেতরে চলে গেল। শ্রীমতী সাবিত্রী তার মেয়ের দিকে দেখলেন এবং তারপর রান্নাঘরে চলে গেলেন। ধীরে ধীরে কেটলিতে জল গরম করতে লাগলেন। তার চোখে একটি সাধারণ বিশ্বাস ঝলমাল করছিল, কেবল রমেশের জীবনে নয়, বরং সেই মানুষদের মধ্যেও যারা হয়তো কখনো একে অপরের সাথে পরিচিত হতো না। একটি শান্ত কিন্তু আশা ভরা শুরু হচ্ছিল।